গত সপ্তাহ থেকে শুরু হয়েছে প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের গল্প হাতে মাত্র 3টে দিন অবলম্বনে রুদ্ধশ্বাস 72 আওয়ার্স। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। আগের পর্বের লিঙ্ক ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। শুরুতে সংক্ষেপে বলে নেব আগের পর্বে কি ঘটেছে। আগের পর্বটি শোনা থাকলে স্কিপ করতে পারেন 1 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। আসুন শুরু করা যাক আজকের গল্প রুদ্ধশ্বাস 72 আওয়ার্স, দ্বিতীয় তথা শেষ পর্ব। কলকাতায় বসবাসকারী পার্সি রুস্তমজি জরিওয়ালার ছেলে রনি হঠাৎই নিখোঁজ। অপহরণকারীরা 3 দিনের মধ্যে চায় 1 কোটি টাকা। টাকা দিলেও মিস্টার জরিওয়ালা চান অপরাধীরা ধরা পড়ুক। ডাক পড়ল মিতিন মাসির, সঙ্গী অবশ্যই টুপুর। রনির স্কুল থেকে জানা গেল রুস্তমজির দ্বিতীয় কালো হোন্ডা সিটি গাড়িটি রনিকে নিয়ে গেছে, কিন্তু রনির বন্ধু সোহম জানায় এই হোন্ডা সিটিটা অন্য। শেষ 2 নম্বর 6 ও 9। পুলিশের থেকে জানা গেল ফোন এসেছিল এক পাবলিক বুথ থেকে। মিতিন পার্থকে দায়িত্ব দেয় তার বন্ধু মোটর ভেহিকলসের অফিসারের থেকে গাড়ির মালিকের সন্ধান জানতে। এর পর সবে ফাল্গুন মাস চলছে, তবে দুপুরের রোদ এখনই যথেষ্ট কড়া। বেলা 2:30 বাজে। বাঙ্গুর এভিনিউয়ের পথঘাটে লোক নেই বিশেষ। মিতিনদের অবশ্য কপাল ভালো, খুব একটা খোঁজাখুঁজি করতে হলো না। সহজেই সন্ধান মিলল ফোন বুথখানার। বড় রাস্তার উপরই খুপটি দোকান। বাইরে জল করছে সাইনবোর্ড। দোকানের অর্ধেকটা কাঁচ দিয়ে ঢাকা, বাকি জায়গাটুকুতে চেয়ার টেবিল নিয়ে বসে এক পৌঢ় মানুষ। টেবিলে খাতাপত্র আর বিলিং মেশিন। গাড়ি থেকে নেমে শটান দোকানে ঢুকলো মিতিন। ফাঁকা বুথে একা একা ঢুলছিলেন ভদ্রলোক। ভর দুপুরে মিতিনদের আগমনে ধর্মড়িয়ে উঠলেন। চোখ কচলে বললেন, লোকাল কল করবেন না এসটিডি? একটা ইনফরমেশন চাই। ভদ্রলোক কার্ড উল্টে পাল্টে দেখলেন বটে, তবে যেন ঠিকঠাক বুঝতে পারলেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। মিতিন ভারিক্কি গলায় জিজ্ঞেস করল, বুথে কি আপনিই থাকেন সারাদিন? কেন বলেন তো? আমার জানা দরকার, কাল বিকেল থেকে সন্ধ্যায় এখানে কে ছিল? আমি তো থাকি। কালও নিশ্চয়ই আমি ছিলাম। ভালোভাবে মনে করে দেখুন তো, কাল বিকেল 6:30 নাগাদ কে বা কারা এখানে ফোন করতে এসেছিল? অত খেয়াল থাকে নাকি? কত লোক ঢুকছে বেরোচ্ছে, আর বিকেল থেকে সন্ধে তো বেশ ভালো ভিড় থাকে। এখান থেকে কোথায় ফোন যাচ্ছে না যাচ্ছে তার রেকর্ড থাকে নিশ্চয়। বিলে নাম্বার থাকে, আমিও সব রেকর্ড রাখি না। অযথা কাগজের জঞ্জালকে বাড়ায়। কিন্তু কাল এখান থেকে এমন একটা কল হয়েছে যার জন্য আপনি ঝামেলায় পড়তে পারেন। ঝামেলা? কেন? কি হয়েছে? ভদ্রলোক এতক্ষণে যেন সন্ত্রস্ত। কে কে ফোন করেছে এখান থেকে? ভয়ঙ্কর এক অপরাধীর গ্যাং। মিতিন গলাটাকে বেশ রহস্যময় করল। পুলিশ কিন্তু আপনাকে এসে ধরবেই। কি ফ্যাসাদ রে বাবা! ভদ্রলোকের মুখ চোখ শুকিয়ে গেল। ব্যাপারটা কি খুলে বলবেন তো? এখনই জানানো যাবে না, শুধু এটুকু বলতে পারি এসেছিল 2 জন। তারা একসঙ্গে বুথে ঢুকেছিল ঠিক 6:30টায়। মিতিনের চোখ সরু। কিছু স্মরণে আসছে কি? দাঁড়ান। ভদ্রলোক চোখ বুজে ভাবলেন একটু, তারপর ঘাড় নাড়তে নাড়তে বললেন, সময়টা আমি অত দেখিনি, তবে সন্ধ্যের মুখে মুখে সাইকেল নিয়ে 2টো কল করলো দুজনে। দুজনই ছিল তো?
হ্যাঁ, ওই মোড়ের বাড়ির ভদ্রমহিলা তখন বুথে আইএসডি করছিলেন। লোক দুটো এখানেই দাঁড়িয়েছিল, এই টেবিলের সামনে। একজনের কাঁধে কিডস ব্যাগ ছিল, ঘড়ি দেখছিল ঘন ঘন। আমাকে দু একবার তাড়াও লাগালো। কিরকম বয়স তাদের? নিখুঁতভাবে বলি কি করে, তবে ধরুন গিয়ে এই 35 থেকে 40। কেমন দেখতে? অর্ডিনারি, চেহারায় তো সন্দেহ করার মতো কিছু দেখিনি। পোশাক কি ছিল বলতে পারবেন? না ম্যাডাম, অত আমি লক্ষ্য করি না। তবে খুব একটা উৎকট পোশাক ছিল না, এইটুকু জানাতে পারি। তেমন হলে তো চোখে লাগতো। হুম। ফোন শেষ হওয়ার পর তারা কি করেছিল? বিল পেমেন্ট করলো, তারপর সাইকেল ফুটপাতে দাঁড় করানো ছিল, চড়ে চলে গেল। দুজনে দুটো সাইকেল? হ্যাঁ, না না, এই সাইকেল বোধহয় একটাই ছিল। টুপুর আর চুপ থাকতে পারল না, ভ্রু কুঁচকে বলল, তার মানে একটা সাইকেলেই দুজনে? তাই হবে, কে জানে, আমি হয়তো ভুলও বলতে পারি। যেটুকু স্মরণ করতে পারলেন সেটুকুই যথেষ্ট। মিতিন চিলতে হাসল। আপনাকে একটি অনুরোধ আছে। বলুন। আমার কার্ডটা ড্রয়ারে রেখে দিন। যদি লোক দুটো আবার আসে বা পথে ঘাটে তাদের দেখে চিনতে পারেন, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন। অবশ্যই। ভদ্রলোক জোরে জোরে মাথা নাড়লেন, তারপর হঠাৎই দৃষ্টি সরু। লোক দুটো কি কাউকে খুন টুন করেছে নাকি ম্যাডাম? ওই গোছেরই কিছু, এখন বলা বারণ। ভদ্রলোককে আর কোনো প্রশ্নের অবকাশ না দিয়ে মিতিন সোজা দোকানের বাইরে গাড়ি স্টার্ট করে টুপুরকে বলল, তোর মেশোকে একটা ফোন লাগাতো, দেখ তো কদ্দূর এগিয়েছে। মাসির ব্যাগ খুলে মোবাইলটা বের করতে করতে টুপুর বলল, এখান থেকে কিন্তু কিছুটা দিশা পাওয়া গেল। যেমন সাইকেলে যখন এসেছিল লোক দুটো নিঘাত কাছাকাছি কোথাও থাকে। অসম্ভব নয়। অতএব রনিকেও ধারে কাছে কোথাও রেখেছে। নে এবার ফোনটা লাগা। মেশোর নাম্বার টেপার আগেই মোবাইলে বাজনা। স্বয়ং রুস্তমজির কল। চমকে গিয়ে মিতিন মাসিকে ফোনটা বাড়িয়ে দিতে যাচ্ছিল টুপুর। মিতিনের ইশারায় নিজের কানেই চাপল। মাসি এখন ড্রাইভ করছেন মিস্টার জারিওয়ালা, কিছু খবর থাকলে আমায় বলতে পারেন। 3-4 সেকেন্ড পর রুস্তমজির গলা শোনা গেল। ওয়েল, লীলা একটু আগে আমায় ফোন করেছিল। ওকে কিডন্যাপাররা খুব ভয় দেখিয়েছে। জানি, ম্যাডাম মাসিকে বলেছেন। ইয়েস, আমি সেটাও শুনেছি। ও, আমার এখন জানার বিষয়, আপনার তোমার মাসি এখন কি করতে চান? আর এগোবেন না তদন্তটা এখানেই স্টপ করে দিবেন? আর চোখে মিতিন মাসিকে দেখে নিয়ে টুপুর বলল, কোনো ইনভেস্টিগেশন শুরু করে মাঝপথে থেমে যাওয়াটা মাসির স্বভাবে নেই। এটা খুবই প্রশংসনীয়। আমি এই অ্যাটিটিউডটাই বেশি পছন্দ করি। তবে উনি যদি এখানেই থেমে যেতে চান তাহলেও আমার কোনো আপত্তি নেই। আমি ওকে যথাযথ ফিস দিয়ে দিব। লীলার ওপর দিয়ে যে মানসিক ঝড়টা যাচ্ছে তার কথাও তো মাথায় রাখতে হবে। তা ঠিক, তবু টুপুর মুহূর্তের জন্য থামল, গলা ঝেড়ে নিয়ে বলল, কাজ না করে ফিজ নেওয়াটাও আমার মাসির ধাতে নেই মিস্টার জরিওয়ালা। তাছাড়া মাসি এই কেসটায় বেশ খানিকটা এগিয়েছেন। এখন কিডন্যাপারদের না ধরে আগেই থেমে যাওয়াটা তার পক্ষে অত্যন্ত অসম্মানজনক। ও প্রান্তের স্বর একটু নীরব, তারপর আবার বাজল। ঠিক আছে ম্যাডাম, যা ভালো বুঝেন তাই করুন। আমিও তো অপরাধীদের শাস্তি চাই। বাই দা বাই, উনি কদ্দূর কি এগোলেন জানতে পারি কি? এতক্ষণে সমাচার উগরে দিতে যাচ্ছিল টুপুর। হঠাৎ কাঁধে মিতিনের মৃদু চাপ, ইঙ্গিত বুঝে থমকালো টুপুর। আমতা আমতা করে বলল, মাসি আপনাকে সব জানাবে। ওকে, নো প্রবলেম। ম্যাডামের ফোনের অপেক্ষায় রইলাম। ফোনটা ছাড়তেই মিতিন হালকা গলায় বলল,
তোকে তো দেখছি এবার রেমিউনারেশন দিতে হবে রে। কেন গো? যা ওস্তাদ হয়ে উঠছিস দিন দিন। কি সুন্দর গুছিয়ে কথা বললি রুস্তমজির সঙ্গে। মিতিন মাসির মুখে এমন তারিফ শুনলে টুপুরের পুলক না জেগে পারে। একগাল হেসে বলল, মানছো তাহলে আমি তোমার যোগ্য সহকারী? অনেকটা। তবে আরও দু চারটে কথা রুস্তমজিকে বলা উচিত ছিল। কীরকম? কিডন্যাপারদের ফোন আবার আসবে, রুস্তমজি যেন প্রতিটি কলের নাম্বার আর টাইম নোট করেন আর অবিলম্বে আমাকে জানিয়ে দেন। ঠিকই তো, এটা তো মাথায় আসেনি। টুপুর ঝটতি মোবাইলটা হাতে নিল। বলে দি রুস্তমজিকে, হুটোপুটির দরকার নেই, ফোন এলে উনি নিজেই করবেন। তাহলে আমাকে দোষ দিচ্ছ কেন? যেটা বলা উচিত ছিল সেটা তোকে শেখাচ্ছি। লেক টাউন ছেড়ে ভিআইপি রোডে পড়ল গাড়ি। বাঁয়ে গাছপালা আর সরু খালের ওপারে সল্ট লেকের বাড়িঘর। একটা ফুটব্রিজও গেছে সেদিক পানে। আলগাভাবে ফুটব্রিজটাকে দেখে নিয়ে মিতিন বলল, তুই কিন্তু দরকারি ফোনটার কথা বেমালুম ভুলে গিয়েছিস টুপুর। এ তো রীতিমতো কর্তব্যে গাফিলতি। টুপুর জিপ কাটল। পার্থমেশ্বর লাইনটা টিপে মাইক্রোফোনটাও চালু করে দিল। কি গো মেশো, সারা শব্দ নেই কেন? আর বলিস না, এ শ্যামলকে তো ফোনে ধরতেই পারছিলাম না। এনগেজড। তাহলে? পেয়েছি শেষ পর্যন্ত। শ্যামল একটু টাইম চাইলো, ঘন্টাখানেকের মধ্যে ডিটেল পেয়ে যাব। তা তোরা কোথায়? এবার টুপুর নয়, মিতিনের জবাব। গলা তুলে বলল, আমরা তোমার প্রেসে যাচ্ছি। ট্রাফিক নর্মাল থাকলে মিনিট 20-র মধ্যেই পৌঁছে যাব। লাগলো অবশ্য প্রায় 1 ঘন্টা। দুপুরবেলা প্যাসেঞ্জার তোলার জন্য বাস মিনি বাসগুলো যেভাবে যত্রতত্র রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়ে, তাদের টপকে এগোনোর সাধ্য আছে গাড়ি ঘোড়ার। তার উপর বউবাজারের রাস্তা তো অকহতব্য। ট্রাম, বাস, টানা রিক্সা, ট্যাক্সি, ঠেলাগাড়িতে তো থেকে জ্যাম। পার্থর প্রেস পর্যন্ত তো পৌঁছতে পারল না গাড়ি। যানজট আর ভিড়ের চোটে বেশ খানিকটা আগে তাকে রাখতে হলো। তারপর ধাক্কা খেতে খেতে বাকি পথটুকু হন্টন। পার্থর প্রেসে আগে কখনো আসেনি টুপুর। চেহারা দেখে একটু বুঝি হতাশই হলো। আদ্যিকালের এক জীর্ণ বাড়ির নিচের তলায় দুখানা ঘর নিয়ে পার্থর ছাপাখানা। রাশি রাশি কাগজ গড়াগড়ি খাচ্ছে মেঝেই। কোণেও দাঁড় করানো আছে নানা রঙের কাগজের রোল। তার মাঝেই কম্পিউটার, ডিটিপি মেশিন, চেয়ার, টেবিল, কাঠের র্যাক। একটা ঘরে কম্পোজের কাজ চলছে, অন্যটাই মুদ্রণ। ভিতরে নাড়াচাড়ার জায়গা এত কম, পা রাখলেই যেন দম বন্ধ হয়ে আসে। দুটো ঘরেই অবশ্য এসি চলছে, এটাই যা মাচোয়া। মিতিন আর টুপুরকে দেখে পার্থ ব্যস্ত হয়ে পড়ল। চা, কফি না ঠান্ডা পানীয় কি আনবে ভেবে পেল না। শেষে বুদ্ধি করে ডাব আনতে পাঠালো একজনকে। টুপুরকে বলল, তোদের পেটে কিছু পড়েছে নাকি খাবার আনবো? আমাদের নিয়ে চিন্তা পড়ে। মিতিনের কেজো প্রশ্ন। কাজটা হলো কি? ও শিওর, শ্যামল আমার মান রেখেছে, এইমাত্র ফোন করেছিল। বলতে বলতে টেবিল থেকে একটা চিরকুট তুলে পড়ল পার্থ। লাস্টে 6 আর 9 নম্বরওয়ালা একটা কালো হন্ডা সিটির সন্ধান মিলেছে। পুরো নাম্বার 2169, 2008 সালের গাড়ি। রেজিস্ট্রেশনটা কমার্শিয়াল, অর্থাৎ ভাড়া খাটে। মালিকের নাম দ্বিজেন হালদার, কার রেন্টের ব্যবসা আছে। ঠিকানা 7B মিডলটন রোড। ফোন নাম্বার। লাগবে না। মিতিন একটা টুল টেনে বসেছিল, তড়াক করে উঠে দাঁড়ালো। চল টুপুর, বেরিয়ে পড়ি। দ্বিজেন হালদারকে এক্ষুনি মিট করতে হবে। আহা, এই ডাবটা তো খেয়ে নাও। সময় নেই পার্থ, মিডলটন রোড যেতে আবার কতক্ষণ লাগে। গিয়ে লোকটাকে পাবো কি না পাবো কে জানে। মিতিন ঘড়ি দেখল। তুমিও সঙ্গী হতে পারো, যদি অবশ্য কাজের প্রেশার না থাকে। পার্থ বুঝি মুখিই ছিল। কর্মচারীদের নির্দেশদানের পালা সেরে সে তৎক্ষণাৎ প্রস্তুত। চোখে রোদ চশমা চড়িয়ে বেরিয়ে পড়ল প্রেস ছেড়ে। গাড়িতে এসে নিজেই চালকের আসনে বসল। ছুটল গাড়ি দক্ষিণ মুখে। ভিতরে ভিতরে দারুণ একটা উত্তেজনা অনুভব করছিল টুপুর। কি চমৎকার সরল গতিতে তদন্ত এগোচ্ছে। কিডন্যাপারের কল থেকে একটা ফোন বুথের সূত্র মিলেছিল।
সেখানে হানা দিয়ে তাদের পুরোপুরি নিরাশ হতে হয়নি। অন্তত এটুকু তো অনুমান করা গেল অপরাধীরা কোন অঞ্চলের। মাত্র কয়েক ঘন্টার মধ্যে গাড়ির হদিশও হাতের মুঠোয়। এবার নিশ্চয়ই অপরাধীর টুঁটি টিপে চেপে ধরতে অসুবিধা হবে না। বেচারা রনিটাকে যদি আজই উদ্ধার করা যায়। 7 বি মিডলটন রো মোটেই দ্বিজেন হালদারের বসত বাড়ি নয়, ঠিকানাটি কার রেন্টাল অফিসেরই। আরও অনেক অফিস আর দোকানপাটের মাঝে ফালি ঘরে স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। খুদে অফিসটি রীতিমতো ঝাঁ চকচকে। দ্বিজেন হালদার মানুষটিও বেশ কেতা দুরস্ত। সবুজ সেক্রেটারিয়েট টেবিলের ওপারে ঘোরানো চেয়ারে আসীন, সামনে ল্যাপটপ, চারপাশে সুদৃশ্য কাঠের প্যানেলিং করা দেয়ালে পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থানের ফটো। একটি গণেশের মূর্তিও আছে দ্বিজেন হালদারের ঠিক মাথার উপরে কাঁচের তাকে। টাটকা মালা পরানো, ধূপের গন্ধও আবছা নাকে আসে যেন। ল্যাপটপে আঙুল চলছিল দ্বিজেন হালদারের। মিতিনদের উপস্থিতি টের পেয়ে চোখ তুললেন স্যুটটাই পরা বছর 50-এর মানুষটি। চেয়ারে হেলান দিয়ে কেতাবি ঢঙে বললেন, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? পার্থকে সেখানেই ছিল। কাঁধ ঝাঁকিয়ে পার্থ বলল, আমাদের একটা গাড়ি চাই কাল দুপুরে। আপনারা কে? কোত্থেকে আসছেন? সেটা জানা বুঝি খুব দরকারি। পার্থও কায়দা মেরে বলল, ওয়েল, আমি হরিসাধন সরকার, আর ইনি আমার স্ত্রী তারা সুন্দরী সরকার, আর এই মেয়েটি হলো। 1 সেকেন্ড। দ্বিজেন হাত তুলে থামালেন পার্থকে। তাচ্ছিল্যের সুরে বললেন, সরি স্যার, আমরা পার্সোনালি কাউকে গাড়ি ভাড়া দিই না। সে কি? কালই তো এখান থেকে একটা কালো হোন্ডা সিটি যার নাম্বার 2169 কোনো একজনকে ব্যক্তিগতভাবে ভাড়া দিয়েছিলেন। দ্বিজেন হালদারের ভ্রুতে ভাঁজ। বিরক্ত স্বরে বললেন, আপনারা ঠিক কে বলুন তো, কি চান? পার্থ নয়, এবার মিতিন মুখ খুলল। আইডি কার্ড বাড়িয়ে দিয়ে শীতল গলায় বলল, নিশ্চয় বুঝতে পারছেন যে অকারণে আসিনি। আশা করি আপনার সহযোগিতা পাবো। যৎপরণাস্তি বিস্মিত হলেন দ্বিজেন। একটুক্ষণ গুম থেকে কাট কাট গলায় বললেন, আপনাদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই, তবে আমি কোনো ঝঞ্ঝাট ঝামেলা চাই না। বলুন, আপনাদের কি জানার আছে? ওই বিশেষ গাড়িটি কাল ভাড়া খাটতে গিয়েছিল কি? হ্যাঁ। রাতে নিশ্চয়ই ফিরেছে। না, পার্টি 4 দিনের জন্য নিয়েছে গাড়িটা। তাদের কোনো গেস্ট এসেছে ফরেন থেকে। গাড়ি নিয়ে অতিথিরা মন্দারমণি গিয়েছে। কাল কখন থেকে ভাড়া ছিল গাড়ি? দুপুর থেকে বেলা 2টোয় রিপোর্টিং ছিল। কোথায়? এটাও বলতে হবে। দ্বিজেনের স্বর রুক্ষ। বেলেঘাটা টাওয়ার অফ সাইলেন্সের গেটে। মিতিনের দৃষ্টি চকিতে স্থির। আপনার পার্টির নাম জানতে পারি কি? দ্বিজেন ক্ষণকাল চুপ, তারপর যেন খানিক ইতস্তত করে বললেন, এরা আমার খুব পুরনো ক্লায়েন্ট, প্রায়শই অফিসিয়াল কাজে আমার গাড়ি নেন। কার্পেট ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তো, মাঝে মাঝে বাইরে থেকে লোক আসে। আপনি কাদের কথা বলছেন? রুস্তমজি জরিওয়ালা, যাঁদের ফ্যান্টাসি ব্র্যান্ডের কার্পেট আছে। এমন তাজ্জব জীবনে হয়নি টুপুর। ভদ্রলোক বলছেনটা কি? খোদ শেঠ রুস্তমজি কালো হোন্ডা সিটিতে চেয়ে পাঠিয়েছিলেন, আর সেই গাড়িটি কিনা রনি নিখোঁজ। পার্থরও চক্ষু ছানা বড়া হওয়ার পালা। ধন্ধ মাখা মুখে একবার টুপুরকে দেখল, পরক্ষণে মিতিনকে। প্রায় পেন্ডুলামের মতো ঘুরছে তার মাথা। কি যেন বলতে গেল মিতিনকে, স্বর ফুটল না। মিতিনও প্রথমটাই চমকেছিল, তবে সামলে নিয়েছে এখন। স্বাভাবিক গলাতেই ফের জিজ্ঞেস করলো, গাড়ির জন্য কবে ফোন করেছিলেন রুস্তমজি? দ্বিজেন হালদার মুখ বেঁকিয়ে বললেন, আশ্চর্য, মিস্টার জরিওয়ালা কেন ফোন করতে যাবেন, তাও এত সামান্য ব্যাপারে? ফোন এসেছিল ওর অফিস থেকে। কে করেছিলেন? অত শত বলতে পারবো না, কেউ একজন করেছিল। গাড়ি চলে গিয়েছে, ব্যাস। দ্বিজেন হালদার ঈষৎ তেরিয়া। আপনারা এসব জেনে কি করবেন? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন জুড়ল মিতিন। রুস্তমজির নাম করে যে কেউ ফোনে গাড়ি চাইলেই আপনি পাঠিয়ে দেন? এমন বেঁকি চুরিয়ে কথা বলছেন কেন? দ্বিজেন যেন এবার বেশ ক্ষিপ্ত। সামান্য চড়া গলাতেই বললেন, হ্যাঁ দিই। মিস্টার জরিওয়ালার সঙ্গে এভাবেই আমার বিজনেস চলছে আজ প্রায় 15 বছর ধরে।
জাস্ট একটা রিং পেলেই গাড়ি চলে যায়। কখনো ওর অফিস, কখনো এয়ারপোর্ট, কখনো হোটেল, এনি ড্যাম প্লেস। ওরা হুকুম করেন, মাসের শেষে থোক বিল পাঠায়, দিন 15-র মধ্যে পেমেন্ট এসে যায়। আমার সিস্টেমে কি কোনো ভুলচুক আছে? এবার প্রশ্নটা এড়িয়ে গেল মিতিন। নিরীহ স্বরে বলল, ওরা কি কাল ওই হোন্ডা সিটিটায় চেয়েছিলেন? অবশ্যই, নইলে আমি পাঠাবো কেন? বিশেষ কোনো নির্দেশ না থাকলে ইন্ডিকা ফিন্ডিকা গোছের কিছু যায়। আপনার কি ওই একটাই কালো হোন্ডা সিটি? হ্যাঁ, কালো রঙে আভিজাত্য আছে তো, অনেক ক্লায়েন্টই ওটা লাইক করেন। মিস্টার জরিওয়ালার অফিসে ওই গাড়িটি কি এবার প্রথম গেল? দ্বিজেন হালদার একটু ভেবে বললেন, বোধ হয়। সাধারণত কোনো বড় হোটেল টোটেলই তো গাড়িটা বুক করে। আর একটা প্রশ্ন না করে পারছি না মিস্টার হালদার। গাড়িটা যে টাওয়ার অফ সাইলেন্সে পাঠাতে বলা হলো, এতে আপনি অবাক হননি? ভাবলাম মিস্টার জরিওয়ালার কোনো পার্সি গেস্ট এসেছেন। বলতে বলতে দ্বিজেন হালদারের ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা। দেখুন ম্যাডাম, অবাক হওয়া আমার পেশা নয়, ক্লায়েন্টদের সন্তুষ্ট রাখাটাই আমার কাজ। তাঁরা চাইলে ধাপার মাঠেও আমি গাড়ি দাঁড় করিয়ে দিতে পারি। বুঝলাম। মিতিন তর্জনীটা তুলল। আচ্ছা, মিস্টার জরিওয়ালারাই যে কাল গাড়িটা নিয়েছেন, এ ব্যাপারে আপনি নিশ্চিত তো? মানে, আর কে নেবে? একবার ফোন করে কনফার্মড হয়ে নিলে হতো না? দুম করে মেজাজ হারালেন দ্বিজেন হালদার। আপনারা এবার আসুন তো ম্যাডাম, কী ব্যাপারে কাকে নিয়ে তদন্ত করতে এসেছেন আমি জানি না, তবে এখানে গোয়েন্দাগিরি ফলিয়ে কোনো লাভ নেই। দ্বিজেন হালদার আজ পর্যন্ত কোনো কাঁচা কাজ করেনি, করেও না। বেশ, চলি তাহলে। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। মিতিন বেরিয়ে আসছিল, পিছন থেকে দ্বিজেন হালদারের গলা উড়ে এলো, ম্যাডাম আপনার কার্ড ফেলে গেলেন যে। ঘুরে দাঁড়িয়ে মিতিন মিষ্টি করে হাসল। ওটা থাক, আপনার দরকার হতে পারে। বিচ্ছিরি একটা মুখভঙ্গি করলেন দ্বিজেন হালদার, বঙ্কিম হেসে বললেন, ওকে থাক, অ্যাজ ইউ প্লিজ। বাইরে এসে পার্থ গড়গড় করে উঠল, আচ্ছা খিটকে লোক তো, ভালোভাবে কথা বলতে জানে না। মিতিন আলগাভাবে বলল, গোয়েন্দা দেখলে কে আর খুশি হয় বলো? ভদ্রলোকের হাবভাব কিন্তু বেশ সন্দেহজনক গো মিতিন মাসি। টুপুর ফুট কাটল। একবার জানতে পর্যন্ত চাইলেন না কেন হঠাৎ অফিসে ডিটেকটিভ এসেছে? এই ধরনের লোকেদের কি বলে জানিস? ওভার কনফিডেন্ট। একদিক দিয়ে দেখলে ওরা খুব নির্বোধ, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই ঝামেলায় জড়িয়ে পড়ে। হাঁটতে হাঁটতে পার্কিং লটে এলো তিনজনে। পার্থই চালকের আসনে বসলো, মিতিন তার পাশে, পিছনে টুপুর। গাড়ির চাবি ঘুরিয়ে পার্থ জিজ্ঞেস করলো, নেক্সট গন্তব্য কি জানতে পারি? ভাবছি। রুস্তমজির অফিসে একবার ঢু মারবে নাকি? না থাক, বাড়ি চলো, টায়ার্ড লাগছে খুব। বিকেল 5টাতেই দম ফুরুত। যা কিছু ভাবতে পারো, তবে আজকের পক্ষে এটুকুই যথেষ্ট। ফেরত পথে তাহলে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালটার কাছে দাঁড়াই, কয়েক প্লেট স্টিমড মোমো কিনে নিই, পেটটা চুঁই চুঁই করছে। দুপুরে জমিয়ে টিফিনটা হলো না। কেন? টুপুরেরও নিশ্চয়ই খিদে পেয়েছে, আর বুম বুমটাও মোমো খুব ভালোবাসে। হুম। গাড়ি দৌড় শুরু করার পর মিতিনের মুখে আর বাক্যটি নেই, কি যেন ভাবছে, ভেবেই চলেছে। পথে মোমো কেনা হলো, চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেলো পার্থ, টুপুর। মিতিন যেন দেখেও দেখল না। টুপুরও বেশি ঘাঁটালো না মিতিন মাসিকে, চিন্তার সময় খোঁচাখুচি করলে মাসি রেগে যায়। বাড়ি ঢুকেই মিতিন সোজা স্নানে, শীতল জলধারায় বুঝি তাজা করছে শরীর আর মন। পার্থ আর টুপুর মোমো নিয়ে বসে গেল, বুমবুমও লাফাতে লাফাতে হাজির। টপাটপ তুলে গপাগপ পুড়ছে মুখে, শুরুত শুরুত চুমুক মারছে চিকেন স্টকে। আরতি কফিও বানিয়ে দিল চটপট। খেতে খেতে পার্থ মেশোর সঙ্গে তর্ক চলছিল টুপুরের, ওই দ্বিজেন হালদার লোকটাকে নিয়েই। টুপুরের ধারণা দ্বিজেন হালদার নিশ্চয়ই অপহরণ কেসে যুক্ত। পার্থ মোটেই সহমত নয়, যুক্তি পাল্টা যুক্তির কাটাকুটি বেঁধেছে জোর। টকটকে লাল চাটনিতে চিকেন মোমো মাখাতে মাখাতে পার্থ বলল,
মাথা ঠান্ডা করে ভাব, আমরা তিনজন হানা দিয়েছি। ক্রাইমের সঙ্গে জড়িয়ে থাকলে লোকটা কি একটুও ব্যাক ফুটে যেত না? আরে বাবা, রুস্তমজি ডিটেকটিভ লাগিয়েছেন, এই সংবাদ তো এখন ক্রিমিনালদের অজানা নয়। দ্বিজেন হালদার তাই হয়তো আগে থেকে অ্যালার্ট ছিলেন, ইচ্ছে করে মিসলিড করছিলেন আমাদের। সেট রুস্তমজির নাম জড়িয়ে কেসটাকে যদি ঘেঁটে দেওয়া যায়। আমার কিন্তু তা মনে হয় না। তোর মাসি রুস্তমজিকে একটা ফোন করলেই তো সত্যি মিথ্যাটা ফাঁস হয়ে যাবে। আর এই বুদ্ধিটুকু নিশ্চয়ই ভদ্রলোকের ঘটে আছে। আমার রিডিং, দ্বিজেন হালদার অভদ্রতা করেছে বটে, কিন্তু নাটক ফাটক করেনি। অর্থাৎ কেউ একজন ফোনে গাড়ি চেয়েছিল, আর ভদ্রলোক অমনি কোনো কিছু যাচাই না করে রুস্তমজিতের নামে হন্ডা সিটিখানা পাঠিয়ে দিলেন। এরকমটা হয়েই থাকে টুপুর। একে নামি কোম্পানি, তাই পুরনো ক্লায়েন্ট। এক্ষেত্রে নিয়মকানুনের কড়াকড়ি খুব একটা থাকে না রে, জাস্ট একটা ফোন কলই যথেষ্ট। যদি তোমার লজিক মেনেও নি, দ্বিজেন হালদারের মনে কি একবারও প্রশ্ন জাগলো না যে গাড়িটাকে কোথায় রিপোর্ট করতে বলা হচ্ছে? স্টেশন নয়, এয়ারপোর্ট নয়, হোটেল কিংবা অফিসও নয়, গাড়ি যাবে কি না সেই টাওয়ার অফ সাইলেন্সে। কথাটা কি একটু সাজানো লাগে না? এটাই তো প্রমাণ করে রুস্তমজির অফিস থেকেই গাড়িটা চাওয়া হয়েছিল। আশ্চর্য, শহরে এত জায়গা থাকতে টাওয়ার অফ সাইলেন্সে কেন? টাওয়ার অফ সাইলেন্স কি জানিস? খুব জানি, পার্সিদের সিমেট্রি। পার্সি ধর্মে দাহ করা বা সমাধি দেওয়ার প্রথা নেই। ওরা একটা মিনারের চূড়ায় ডেড বডি রেখে আসে, চিল শকুনে সেই মৃতদেহ খায়। কারেক্ট। পার্সিরা মনে করে অন্য কোনো পদ্ধতিতে মৃতদেহ সৎকার হলে আগুন, মাটি আর জল অপবিত্র হবে। সুযোগ পেয়ে পার্থ জ্ঞান বিতরণ করলো। কলকাতায় প্রথম টাওয়ার অফ সাইলেন্স, পার্সিদের ভাষায় যাকে বলে দখমা, তৈরি হয়েছিল 1822 সালে। যিনি বানিয়েছিলেন তাঁরও নাম রুস্তমজি। পুরো নাম রুস্তমজি কাওয়াসজি বানাজি। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ঠাকুরদা, প্রিন্স দ্বারকানাথের বন্ধু। পরে প্রথমটি বন্ধ করে দ্বিতীয় দাখমাটি বানানো হয় 1912 সালে। তো টুপুর রীতিমতো অসহিষ্ণু, মাথা ঝাঁকিয়ে বলল, এর সঙ্গে কেসের কি সম্পর্ক? নেই আবার আছেও। এটুকু তো অন্তত পরিষ্কার হলো, গাড়িটা নিশ্চয়ই কোনো পার্সি। ঘোড়ার মাথা। মিতিন ঘরের দরজা থেকে টিপ্পনি ছুড়ল হঠাৎ। ভিজে চুল আঁচড়াতে আঁচড়াতে এসে বসলো সোফায়, ভ্রু নাচিয়ে বলল, যত সব আজগুবি ভাবনা মাথায় আসে কোত্থেকে? গাড়ি বেলেঘাটার টাওয়ার অফ সাইলেন্সে গেলে কোনো পার্সি যে সেখানে দাঁড়িয়ে থাকবে এমনটা ধরে নেওয়ার কি কোনো কারণ আছে? আমিও তো তাই বলছি। টুপুর কলকল করে উঠল। মেশো খামোখা এই কেসে পার্সিদের ঢোকাচ্ছে, কিছুতেই বুঝতে চাইছে না যে এটা দ্বিজেন হালদারের একটা চাল। চাল না ভাত এক্ষুনি দেখতে পাবি। চিরুনি রেখে একখানা মোমো তুলল মিতিন, কামড় দিয়ে বলল, 10টা মিনিট অপেক্ষা কর, নিউজ আসছে। আরতি মিতিনের কফি আনলো, টেবিলে কাপ রেখে বলল, আমি তাহলে এবার রওনা দিই দিদিমণি। রুটি টুটি সব কমপ্লিট? হ্যাঁ, ঝাল ঝাল আলুর দমও বানিয়েছি, সঙ্গে মেটে চচ্চড়িও আছে। আয় তাহলে। মোমো খেয়েছিস? হ্যাঁ, দাদা দিয়েছে। আরও তো অনেক রয়েছে, তোর মেয়ের জন্য 2-4টে নিয়ে যা। শাশুড়ির জ্বর হয়েছে বলেছিলিস, সেরেছে? না গো, ভাবছি আজ ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখিস বাবা, সিজন চেঞ্জের সময় নানান রোগ ব্যাধি হয়, মেয়েকেও সাবধানে রাখিস যেন। সারাদিন ঠাকুমার কাছে থাকে, তার যেন ছোঁয়াচ না লাগে। ঘাড় নেড়ে গোটা চারেক মোমো ঠোঙায় ভরে নিল আরতি। ফ্ল্যাট থেকে বেরিয়েছে কি বেরোয়নি, মিতিনের মোবাইলে ঝংকার। খুদে যন্ত্রটি কানে চেপেই মিতিনের ঠোঁটে মুচকি হাসি। মাইক্রোফোনের বোতামটা টিপে দিয়ে বলল, আরে দ্বিজেন বাবু যে, এত তাড়াতাড়ি আমায় স্মরণ করলেন যে বড়? দ্বিজেন হালদারের আর্তস্বর ধ্বনিত হলো। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, আমি তো ধনে প্রাণে মারা গেলাম। কেন?
মিতিনের গলায় মধু ঝরছে। কি হলো? আপনারা যাওয়ার পর মনটা কেমন খচখচ করছিল। হঠাৎ এসে এত প্রশ্ন করলেন, নির্ঘাত কোনো কারণ আছে। তবু রুস্তমজির অফিসে ফোন করতে পারছিলাম না, যদি ওরা কিছু মাইন্ড করেন। শেষে মরিয়া হয়ে এই খানিক আগে অশোকবাবুকে ফোন করেছিলাম। অশোকবাবু মানে মিস্টার জারিওয়ালার প্রাইভেট সেক্রেটারি? হ্যাঁ ম্যাডাম, উনিই তো বেশিরভাগ সময় যোগাযোগ করেন। এবার অবশ্য উনি ফোন করেননি। আমার তখনই সতর্ক হওয়া উচিত ছিল। আজকাল যা সব কাণ্ড ঘটছে। আহা, কি হয়েছে বলবেন তো? অশোকবাবু যা বললেন তাতে তো আমার আক্কেল গুরুম। ওদের অফিস থেকে নাকি কাল কোনো গাড়ি চাওয়া হয়নি। শুধু তাই নয়, গত 15 দিনের মধ্যে রুস্তমজিদের কোনো গেস্টও আসেনি কলকাতায়। অর্থাৎ আপনার গাড়ি গায়েব, তাই তো? সেরকমই তো দাঁড়ায়। আমার ড্রাইভারকে রিং করলাম, 1-2বার নয়, বার 10-এক, এক উত্তর আসছে। মোবাইলটি এখন বন্ধ আছে। খুবই দুঃসংবাদ। আমি অবশ্য এরকমই কিছু একটা আন্দাজ করেছিলাম। মিতিনের স্বরে এতটুকু হেলদোল নেই। ঠান্ডা গলায় বলল, এখন কি করবেন? ভেবে পাচ্ছি না, আপনিই বলুন। আমার নিশ্চয়ই এক্ষুনি পুলিশকে জানানো উচিত। সেটাই তো নিয়ম, তবে এক্ষেত্রে আপনার একটু বিপদ আছে। হাতে হাত করিও পড়তে পারে। কেন? দ্বিজেন হালদারের গলা কাঁপল। কি করেছি আমি? কাল দুপুর 3টে নাগাদ আপনার ওই হন্ডা সিটিতে সেন্ট পিটার স্কুলের একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে। শুনলে আপনার আরও খারাপ লাগবে। অপহৃত বাচ্চাটি সেঠ রুস্তমজি জরিওয়ালার একমাত্র সন্তান। বলেন কি? বিস্ময় আর আতঙ্ক একসঙ্গে ঠিকরে উঠল। তারপর বেশ কয়েক সেকেন্ড কোনো আওয়াজ নেই। অবশেষে ফের সরব হলেন দ্বিজেন হালদার। ফ্যাঁসফেঁসে গলায় বললেন, কই, অশোকবাবু তো আমায় কিছু বললেন না। মিস্টার জরিওয়ালা ঘটনাটি সম্ভবত গোপন রেখেছেন। অশোকবাবুরও জানার কথা নয়। ও, আপনি বুঝি মিস্টার জরিওয়ালার ছেলের কেসের ব্যাপারেই? হ্যাঁ, আমি রনিকে খুঁজছি। বিশ্বাস করুন ম্যাডাম, আমি তো এর বিন্দু বিসর্গও জানতাম না। আমার গাড়ি গিয়েছে, এক ক্লায়েন্টও গেল। আজ হোক কাল হোক পুলিশও আমায় ধরবে। ওফ, কি গাড্ডায় যে পড়লাম। আমার একটা বুদ্ধি নেবেন? হ্যাঁ, বলুন বলুন। আমি একটি আস্ত বুড়বক, দয়া করে আমাকে সাহায্য করুন। আপাতত মুখে চাবি দিয়ে রাখুন, অন্তত কাল আর পরশু, 2টো দিন। ঘুণাক্ষরেও কাউকে কিছু জানাবেন না। রুস্তমজির অফিসেও আর যোগাযোগ করবেন না। পুলিশের হ্যাপাটা আমিই দেখছি। যদি অপকর্মের ভাগিদার না হন, নির্ভয়ে থাকতে পারেন। গাড়িটা ফেরত পাবো তো? প্রায় 10 লাখ টাকা দাম। দেখা যাক আপনার কপালে কি আছে। কথা শেষ হতেই অট্ট হাসিতে ফেটে পড়ল পার্থ। দুহাতে তালি বাজিয়ে বলল, বেড়ে মজা, বেড়ে মজা। সিংহের রব ছেড়ে দ্বিজেন হালদার এখন নেংটি ইঁদুর। আর একটু স্ক্রু টাইট দিলে না কেন? ভুল করছো পার্থ, কাউকে জব্দ করা আমার কাজ নয়। মিতিনের শান্ত জবাব। আমার এখন একটাই টার্গেট, ক্রিমিনালদের পাকড়াও করা এবং রনিকে অক্ষত দেহে উদ্ধার। টুপুর বাকিটা যোগ করে দিল। আমাকে তো রনির চিন্তায় বেশি কুড়ে কুড়ে খাচ্ছে। সেই দুর্ভাবনা কি আমারও নেই রে? মিতিন শুকনো হাসল। রনিকে যারা ধরে রেখেছে তারা অত্যন্ত ধড়িবাজ। পুলিশ বা গোয়েন্দাকে ঠকানোর জন্য তাদের বন্দোবস্ত প্রায় নিখুঁত। যা বলেছ। গাড়ির ক্লুটাও তো কেমন যেন পিছলে গেল। কে গাড়ি নিয়েছে বোঝার তো আর কোনো জোই রাখেনি। তাতে কি, না চাইতেই 2-4টে সূত্র তো হাতে এসেইছে। কিছু ফাঁক ফোকরো, যেমন প্রত্যেকে স্টেটমেন্ট খুঁটিয়ে স্মরণ কর। মিতিন কফিতে চুমুক দিল। এনিওয়ে, আমি যা স্মেল পাচ্ছি তাতে মনে হচ্ছে রুস্তমজির অনুমানই সঠিক। টাকাটাই তাদের মূল লক্ষ্য। খুন খারাপিতে যাওয়ার মতো হিম্মত তাদের হবে না। পার্থ চোখ কুঁচকে বলল, তুমি যেন তাদের মনের কথা পড়ে ফেলেছ। কিছুটা তো বটেই। আমার প্রেডিকশন সহজে ভুল হয় না।
দেখলে তো দ্বিজেন হালদারের ফোন কেমন এসে গেল। ওটা তো স্রেফ ঝড়ে বক। দ্বিজেনবাবু যদি রুস্তমজির প্রাইভেট সেক্রেটারিকে ফোন না করতেন তাহলেই তোমার কেরামতি গন। একেই তো থার্ড রিডিং বলে স্যার। আমি 100% শিওর ছিলাম ভদ্রলোক রুস্তমজির অফিসে কন্ট্যাক্ট করবেনই। ধরো যদি না করতেন? তাহলে তো কেস অবিলম্বে সলভড। দ্বিজেন হালদারকে খোদ কিডন্যাপার বলে কোমরে দড়ি পরাতাম। মিতিন মুখ টিপে হাসল। এক্ষুনি আর একটা ভবিষ্যৎবাণী করব। কি? রাতে আজ আর একটা ফোন আসবে। এটা বলার জন্য টিকটিকি হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার ক্লায়েন্ট নিশ্চয়ই রাত্রে একটা কল করবেন। আমি রুস্তমজির কথা বলিনি, উনি তো করবেনই, অন্য একজনের কথা বলছি। টুপুর বলল, আমি বলবো, শুনি। রনিদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম, ভদ্রমহিলা খুব টেনশনে আছেন। তীরটা ভালোই ছুঁড়েছিলে, তবে একটুর জন্য ফসকালো। টুপুরের মাথায় আলগা চাঁটি মেরে মিতিন বলল, ফোনটা আসবে রনির ক্লাস টিচারের, মিস প্রিয়াঙ্কার। ছেঁড়া ছেঁড়া একটা স্বপ্ন দেখছিল টুপুর। এক গভীর জঙ্গল, বুম বুম ঝোপঝাড়ের মধ্যে কম্পিউটার বসিয়ে রোড র্যাশ খেলছে। হঠাৎই দুই মুস্কো খেলুড়ে বেরিয়ে এলো মনিটরের কালো গাড়ি থেকে। মুখ বেঁধে ফেলল বুমবুমের। পাঁজা কোলা করে বুমবুমকে তুলল গাড়িটায়। কম্পিউটারের পর্দায় ফের ছুটল গাড়ি। টুপুরও দৌড়লো পিছন পিছন। আচমকা সামনে এক পাহাড়। লোক দুটো বুমবুমকে পাহাড়ের গুহায় ধাক্কা মেরে ঢুকিয়ে দিল। প্রকাণ্ড একখানা পাথর এনে আটকে দিল গুহার মুখ। কোত্থেকে তখনই প্রিয়াঙ্কা ম্যাডাম আর রনিদের স্কুল গেটের সেই দারোয়ানটা হাজির। টুপুর ছুট্টে প্রিয়াঙ্কা ম্যাডামের কাছে গেল। প্রিয়াঙ্কা ম্যাডাম হাত বাড়িয়ে দিলেন। কার্ড কই, কার্ড? টুপুর চিৎকার করে কিছু বলতে চাইল, কিন্তু স্বর ফুটল না। পিছন থেকে কে যেন ডাকলো টুপুরকে। একবার ডাকলো, দুবার। ওই ডাকেই বুঝি বিকট স্বপ্নখানা ভেঙে খান খান। চমকে চোখ খুলে টুপুর দেখল সামনে মিতিন মাসি, হাতে চায়ের কাপ। ভ্রু কুঁচকে মিতিন মাসি বলল, কিরে, উঠবি না? এখনো স্বপ্নের রেসটা কাটেনি টুপুরের। চোখ রগড়ে বলল, অনেক বেলা হয়ে গেছে বুঝি। 7:30। আমার কত কাজ হয়ে গেল, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। কি কাজ করলে? টুপুর ধর্মড়িয়ে উঠে বসল। অনিশ্চয়তার সঙ্গে কয়েকটা দরকারি কথা সেরে নিলাম। রুস্তমজির সঙ্গেও কিছু বাতচিত হলো। কিডন্যাপিংয়ের খবরটা অনিশ্চয় আঙ্কেলকে জানিয়ে দিলে নাকি? ঝেড়ে কাশিনি, তবে সামান্য হিন্টস দিয়ে রেখেছি। আলটিমেটলি পুলিশকে তো লাগবেই, তাছাড়া পদে পদে কত ইনফরমেশন চাইতে হচ্ছে। চায়ে চুমুক দিয়ে চোখে একটা রহস্যময় হাসি ফোটালো মিতিন। তোর বাবাকেও একটা ফোন লাগিয়েছিলাম। আমার বাবাকে? কেন গো? হঠাৎ মনে পড়লো তোর বাবার একবার পার্সিয়ান ভাষা শেখার খুব ঝোঁক চেপেছিল। ভাবলাম সেই সূত্রে যদি কোনো পার্সি বন্ধু টন্ধু থাকে। আছে, অবশ্যই। এক পার্সি অধ্যাপকের সঙ্গেই নাকি তোর বাবার বেজায় খাতির। ভদ্রলোকের নাম রতন দস্তুর। কপালটা আমার এমনই ভালো, ওই রতন দস্তুর নাকি টানা 8 বছর পার্সি ক্লাবের সেক্রেটারি ছিলেন। কলকাতার পার্সি কুলের হাড় হদ্দ তার নখ দর্পণে। তো পার্সিদের খোঁজ খবর জেনে কি হবে? বারে, রুস্তমজি মানুষটি কেমন বাজিয়ে দেখতে হবে না? তার সম্পর্কে ডিটেলে জানলে কোনো সমাধান সূত্র তো মিলতেও পারে। মানেটা পরে শুনিস, এখন ঝটপট মুখ টুক ধুয়ে নে তো, নাস্তা রেডি হচ্ছে। ভ্যাবলা মুখে দাঁত মাজতে গেল টুপুর। পেস্ট লাগালো ব্রাশে। দৃষ্টি বাথরুমের আয়নায়। হঠাৎ একই খেয়াল মিতিন মাসির। রুস্তমজিকে ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে জাগলো যে বড়। রুস্তমজি যেমনই হন, অপহরণের সঙ্গে তার কি যোগ? নাকি মিতিন মাসি রুস্তমজির পরিবার সম্পর্কে ওয়াকিবহল হতে চান? কোন দিকে গড়াচ্ছে মিতিন মাসির সন্দেহ? রুস্তমজির কোনো আত্মীয় স্বজন? মাত্র 1 কোটি টাকার লোভে নিশ্চয়ই রুস্তমজির ভাই অপকর্মটি করেননি। তাঁর নিজেরই তো অগাধ সম্পত্তি।
তাহলে কলকাতার পার্সি মহলের কেউ? গাড়িটা টাওয়ার অফ সাইলেন্সে রেখে গিয়েছিল বলেই কি এমন ধারণা জন্মালো মিতিন মাসির? কিন্তু কাল তো ওই পয়েন্টটাকে সেভাবে আমলই দেয়নি। না, মিতিন মাসির থই পাওয়া দুষ্কর। কখন যে কোন দিকে মগজ ছোটাছুটি করে। অবশ্য মিতিন মাসির আন্দাজ যে খুব একটা ভুল পথে চলে না, এ প্রমাণ তো টুপুর কাল রাত্রিরেও পেয়েছে। রুস্তমজির আগেই ফোন এসে গেল প্রিয়াঙ্কা ম্যাডামের। রনির পুরনো আই কার্ডটি নাকি ঠিকঠাকই আছে। চাইলে প্রিয়াঙ্কা ম্যাডাম মিতিন মাসির বাড়ি এসে দেখিয়ে যেতে পারেন। খুব কাকুতি মিনতিও নাকি করছিল মহিলা, যাতে পুলিশকে না জানানো হয়, যেন তার চাকরিটা বজায় থাকে। মিতিন মাসি অবশ্য তাতেও বিশেষ গলেননি, বরং দায়িত্বজ্ঞানহীনতার জন্য প্রিয়াঙ্কা ম্যাডামের ওপর এখনও বেশ ক্ষুব্ধ। তবে সম্ভবত মিতিন মাসির সন্দেহ তালিকা থেকে তিনি বাদ পড়েছেন। টুকটাক চিন্তাগুলো মাথায় নাড়াচাড়া করতে করতেই টুপুর খাওয়ার টেবিলে এলো। কমিক্স মুখে এক মনে দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছে বুমবুম। পার্থ খবরের কাগজে মগ্ন। আরতি পাহাড় প্রমাণ ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে রেখে গেল। প্লেটে প্লেটে তুলে দিল মিতিন। খাবারের গন্ধেই বুঝি চোখ তুলল পার্থ। টেবিলের আহার্য বস্তু পর্যবেক্ষণ করতে করতে বলল, আজও কি তোমাদের হোল ডে আউটিং? দুপুরে খেতে ফিরছো না? সম্ভাবনা কম, হাতে তো মাত্র আর কয়েক ঘন্টা। মিতিন টমেটো সসের বোতলটা টানল। চোখ তেরচা করে বলল, তুমি কি আজ আমাদের সঙ্গে থাকছো না? থাকতেই পারি, প্রেসে একটা ফোন করে দিলেই তো আমি ফ্রি। পার্থকে রীতিমতো চনমনে দেখালো। বাই দা বাই, কোন পথে আজ যাত্রা শুরু? প্রথমে রুস্তমজির অফিসে যাব। কেন? প্রশ্ন নয়, গেলেই দেখতে পাবে। রুস্তমজি কি আজই মুক্তিপণের টাকাটা রেডি করছেন? কাল রাতে তো তাই বললেন। তবে কিডন্যাপারদের ফরমাইশ মতো টাকার ব্যবস্থা করতে কিন্তু কাল ঘাম ছুটে যাবে বেচারার। পার্থ একখানা ফ্রেঞ্চ টোস্ট তুলল। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, কত ফ্যাচাং ভাবো। বাবুরা নতুন নোট নেবেন না, 1000 টাকার নোট চলবে না, গোটাটাই চাই 500 আর 100। ওভাবে 1 কোটি ক্যাশ জোগাড় করা সোজা কথা নাকি? টুপুর মুখ বেঁকিয়ে বলল, লোকগুলো মহা শয়তান। কাল রাত্রিরে রুস্তমজিকে টাকার অর্ডার দিল, কিন্তু কোথায় দিতে হবে কিছুতেই ভাঙলো না। কিডন্যাপারদের তো ওটাই নিয়ম, খেলিয়ে খেলিয়ে হুকুম জারি করে, উল্টোপাল্টা চোরকি খাওয়ায়। এই যদি বলে টালায় এসো, তো 2 ঘন্টা পরে বলবে টালিগঞ্জে অপেক্ষা করছি। কখনোই সোজা পথে হাঁটবে না, মানুষকে নাস্তানবুদ করে ছাড়বে। আমার দৃঢ় বিশ্বাস লোকগুলো পাকা খেলুড়ে। বারবার পাবলিক বুথে যাচ্ছে, ভুলেও মোবাইল ফোন ব্যবহার করছে না। ওতে যে নেটওয়ার্ক দেখে বাবুদের অবস্থানটি সহজেই ধরা হবে। পার্থ চোখ সরু করল। আচ্ছা মিতিন, কাল কোন বুথ থেকে ওরা ফোন করেছে ট্রেস করা গেল? শিওর, দমদমে যশোর রোড থেকে, এবং এটি আগের বুথটার কাছেই। টুপুর অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি তুমি জানলে কিভাবে? ভেরি সিম্পল, ওই নাম্বারে জাস্ট একটা কল। ও মা, তাহলে আগেরবার অনিশ্চয় আঙ্কেলের সাহায্য নিলে কেন? পুলিশকে একটু ছুঁয়ে রাখতে হয়, নইলে কাল যখন হেল্প চাইবো অনিশ্চয়তার গোসা হতে পারে তো। বলতে বলতে মিতিনের নজর বুমবুমে। চোখ পাকিয়ে বলল, এই, তুই হাঁ করে কি গিলছিস রে? বুমবুমের পিলে চমকানো জবাব, কেসটা স্টাডি করছি। টুপুরের চোখ বড় বড়। তুই জানিস কেসটা কি? জানি তো, রনি বলে একটা ছেলে স্কুল থেকে কিডন্যাপড হয়েছে। 1 কোটি টাকা র্যানসাম চেয়েছে দুষ্টু লোকগুলো। মা ওই পাজি লোকগুলোকে ধরবে। খুব হয়েছে, এখন দুধটুকুন শেষ করে ওঠো তো। মিতিন লঘু ধমক দিল ছেলেকে। গিয়ে স্কুলের বই খাতা ঠিকঠাক গুছিয়ে নাও। স্কুল বাস আসার মুহূর্তে এটা পাচ্ছি না, ওটা কোথায় গেল, এসব যেন শুনতে না হয়। টুপুর বলল, আর শোন, স্কুল বাসে ওঠা নামার সময় খুব সাবধান। চেনা অচেনা কেউ ডাকলেও যেন যাবি না,
সোজা বাসে উঠবি আর বাস থেকে নেমে স্ট্রেট বাড়ি। জানি তো, তোকে জ্ঞান দিতে হবে না। আলোচনার আসর থেকে হটিয়ে দেওয়া হচ্ছে বলে বেশ ক্ষুণ্ণ হলো বুমবুম। তবে মার ভয়ে চলেও গেল টুপুরকে একটা ভেংচি কেটে। ছেলেকে দেখতে দেখতে পার্থ তারিফের সুরে বলল, বুমবুমের কি আইকিউ দেখেছো? চুপচাপ থাকে কিন্তু সব অবজার্ভ করে। এবং মগজে গেঁথে নেয়। মিতিন আলতো হাসল। ভালো গোয়েন্দাদের এই ফটোগ্রাফিক মেমোরিটা থাকা একান্তই জরুরি। একবার যা দেখবে বা শুনবে সেটা ভোলা চলবে না। বুমবুম বড় হয়ে তাহলে ডিটেকটিভ হবে বলছো? হুম, তার জন্য অনেক চর্চা দরকার। আসলে বাচ্চাদের ফটোগ্রাফিক মেমোরিটা থাকে, এর সঙ্গে ঘটনা পরম্পরা সাজানো, সেগুলোকে সঠিক উপায়ে বিশ্লেষণ করার জন্য চাই দীর্ঘ অভ্যাস। নইলে শুধু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে হবে, এই টুপুরের মতো। টুপুরের আঁতে লাগলো কথাটা। আহত মুখে বলল, আমি কি কিছু বিশ্লেষণ করতে পারি না? পারিস? আচ্ছা বলতো, কাল সারা দিনে কেসের কোন পয়েন্টটা তোকে বেশি স্ট্রাইক করেছে? স্কুলের ওই আইডেন্টিটি কার্ডের ব্যাপারটা? বলেই জোরে জোরে মাথা নাড়ল টুপুর। না না, ওই কালো হোন্ডা সিটি, মানে যেটা ভাড়া করা হয়েছিল। ভেবে চিনতে বল কিন্তু। বুঝেছি, তুমি নিশ্চয়ই ফোন বুথে আসা লোক দুটোর কথা বলছো, যারা সাইকেলে। ধুত, ওগুলো তো কেসের সূত্র, ক্লু। স্ট্রাইকিং পয়েন্টটা আলাদা। যেমন? আমরা যে কেসটা টেক আপ করেছি, ক্রিমিনালরা তা জানলো কি করে? এটা কি এমন কঠিন? ঘটনাটা জানে তো মাত্র 4 জন, রুস্তমজি, লীলা ম্যাডাম, বিএমডাব্লিউ ড্রাইভার আর কাজের মেয়েটা। বলেই টুপুর তড়াক করে লাফিয়ে উঠল। তারক, তারক, ড্রাইভার তারকই তো সোর্স। আর একজনকে বাদ দিলে রনির স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। উনি কেন জানাতে যাবেন? উত্তেজনায় আঙুল নাচালো টুপুর। তারও কি বলেছে? অত সহজে 2 2 4 করিস না। তারও কি বা জানবে কি করে যে আমি ডিটেকটিভ? আমাদের ফ্ল্যাটের দরজায়, লেটার বক্সে কোথাও তো পেশাটা লেখা নেই। রুস্তমজিও নিশ্চয়ই তারককে আমাদের পরিচয় দেননি। তবু মনে তো হতেই পারে রনিকে পাওয়া যাচ্ছে না, তারপরে আমাদের ডাকা হলো। ভুল করছিস টুপুর। 2 জন মহিলা, তার মধ্যে একজন স্কুল গার্ল। এদের ঝট করে ডিটেকটিভ বলে ধরা যায় কি? অনুমান তো করাই যায়। হুম, খটকাটা থেকেই যাচ্ছে। টুপুর চুপ করে গেল। মিতিনও খাচ্ছে নীরবে। পার্থ দুজনকে ঝলকে দেখে নিয়ে বলল, এবার আমি 2-1টা প্রশ্ন করতে পারি? স্বচ্ছন্দে, তবে তাড়াতাড়ি, হাতে কিন্তু বেশি সময় নেই। যশোর রোডের বুথটায় তুমি কখন কল করেছিলে? কাল রাত্রিরেই, রুস্তমজির ফোন আসার মিনিট 15 পর। অর্থাৎ অ্যারাউন্ড 10:30টা। ওপাশে কে ফোন ধরেছিল? একজন মহিলা, নাম নীলিমা বসাক। তাকে আমি জিজ্ঞেসও করেছি 9:20 থেকে 9:30টার মধ্যে কে বা কারা বুথে ফোন করতে এসেছিল। মহিলা জানিয়েছেন একজনই এসেছিল, সাইকেলে, বয়স বছর 40, চেহারা নেহাতি সাদামাটা, আর মহিলা তাকে আগে কখনো দেখেননি। এ যাই হোক, 2টো ফোন কলের ঘটনা কি প্রমাণ করে দিচ্ছে না যে দুষ্কৃতীরা কাছে পিঠে কোথাও থাকে? অন্তত লেক টাউন থেকে খুব দূরে নয়। হতে পারে। তাহলে তো কেসের সমাধান হয়েই গিয়েছে। এবার অনিশ্চয়তাকে জানিয়ে দাও। গোয়েন্দা বিভাগের আইজি ওই এলাকায় খানা তল্লাশি চালাক। কালো হোন্ডা সিটিও বেরিয়ে আসবে, সঙ্গে রনিও। কি সহজ পন্থা। মিতিন দুদিকে মাথা নাড়ালো। মাঝখান থেকে রনির প্রাণটা যাক আর কি। আহা, তুমি আর রুস্তমজি দুজনেই তো নিশ্চিত ওদের খুন খারাপিতে যাওয়ার মুরদ নেই। ঠিক কথা, তবে ধরা পড়ার আশঙ্কা প্রবল হলে তারা মরিয়া হয়ে কি কাণ্ড ঘটাবে তা কি আগে থেকে বলা যায়? সুতরাং এই ঝুঁকিতে আমি যাবই না। মিতিন যেন সামান্য দম নিয়ে বলল,
তাছাড়া ওই ঝুঁকি নিয়ে কোনো লাভও নেই। কেন? ক্রিমিনালরা আজকাল যথেষ্ট চতুর। আমরা যে দুটো বুথেরই লোকেশন বের করে তাদের ধাওয়া করতে পারি তারা ভালো মতোই জানে। তবু তারা দুটো কাছাকাছি বুথ থেকেই ফোন করছে। সাইকেলও খানিক তফাতে রাখতে পারতো যাতে বুথ মালিকের চোখে না পড়ে, কিন্তু রাখেনি। কেন? কারণ তারা চায় আমরা যেন ধরেই নিই তারা ধারে কাছে থাকে, যেখান থেকে সাইকেলে আসা যাওয়া করা যায়। তার মানে তুমি বলছো রনিকে আরো দূরে কোথাও রেখেছে? অন্তত তুমি যেরকমটা অনুমান করছো সেরকম কোথাও নেই। ওরা চায় অন্ধের মতো খুঁজে খুঁজে আমরা নাকাল হই। ইতিমধ্যে টাকা দেওয়ার সময়টাও চলে আসুক, তখন মুক্তিপণটা নিয়ে রনিকে ফেলে রেখে তারা চম্পট দেবে। পার্থ ভারী নিরাশ হলো। গোমরা স্বরে বলল, তবে তো ফোন বুথের ক্লু কোনো কাজেই লাগবে না। কিছুই ফেলনা নয় স্যার, যদি তাকে ঠিক ঠিক ইউজ করা যায়। ছোট্ট একটা হাসি ছুটে দিয়ে মিতিন ঢুকে গেল স্নানে। পার্থ আর টুপুর মুখ চাচাই করলো। কি যে ধাঁধায় তাদের ফেললো মিতিন। রুস্তমজির অফিস একটি বহুতল বাড়ির পঞ্চম তলায়। প্রবেশপথে কাঁচের দরজা, পেরোলেই রিসেপশন কাউন্টার। সাবেকি পিবিএক্স বোর্ড নিয়ে এক বাঙালি তরুণী সেখানে বিদ্যমান। অফিসটিও বেশ পুরনো ধাঁচের। প্রকাণ্ড ঘরানার আধুনিক ধারার কিউবিকল নেই। ছড়ানো ছেটানো টেবিলে কাজ করছে জনা ৩০ কর্মচারী। কিছু কিছু টেবিলে কম্পিউটার মজুদ। মিতিন রিসেপশনিস্ট মেয়েটিকে বলল, আমরা একটু মিস্টার জরিওয়ালার সাথে দেখা করতে চাই। প্রয়োজনটা জানতে পারি? একটা চ্যারিটির ব্যাপারে এসেছি, উনি ডোনেশন দেবেন বলেছিলেন। অ্যাপয়েন্টমেন্ট আছে? ইয়েস, 11টায়। ছোট্ট পিবিএক্স বোর্ডখানায় সুইচ নামিয়ে কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলল মেয়েটি। তারপর ঘাড় হেলিয়ে মিতিনদের বলল, প্যাসেজ ধরে এগিয়ে যান, মিস্টার জরিওয়ালার চেম্বার একদম শেষে। গিয়ে সেক্রেটারিকে স্লিপ দিন, উনি স্যারের কাছে পাঠাবেন। রুস্তমজির ঘরের ঠিক বাইরেটাই তাঁর একান্ত সচিব অশোক মজুমদারের প্রকোষ্ঠ। কাঁচ দিয়ে ঘেরা। এখানেও টেবিলে কম্পিউটার আর অজস্র কাগজপত্র এবং টেলিফোন। ল্যান্ডলাইনে কথা বলছিলেন অশোক মজুমদার। বয়স বছর 50। মাথায় হালকা টাক, চোখে কালো ফ্রেমের চশমা। পুরু লেন্সের ওপারে চোখ দুটো কেমন ড্যাবা ড্যাবা, নিষ্প্রাণ। মিতিন পার্থর সঙ্গে টুপুরের মতো এক কম বয়সী আগন্তুককে দেখেও কোনো জিজ্ঞাসা ফুটল না অশোক মজুমদারের মুখমণ্ডলে। রিসিভারে হাত চেপে বাড়িয়ে দিলেন দর্শনার্থীদের স্লিপ। চটপট ফোনালাপ শেষ করে ঢুকলেন রুস্তমজির রুমে। প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে ভাবলেশহীন স্বরে বললেন, যান ভিতরে। রুস্তমজির নিজস্ব কক্ষটি ভারী ছিমছাম। সাদামাটা, ধনাঢ্য, ব্যবসায়ী সুলভ জাঁকজমক নেই কোথাও, বরং যেন একটু সেকেলে ধরনের। কাঠের আলমারি, স্টিলের ক্যাবিনেট ছাড়া আসবাব বলতে একখানা সেক্রেটারিয়েট টেবিল আর কটা চেয়ার। দেয়ালে দুটো ফটো ঝুলছে। চোগা চাপকান টুপিধারী পার্সি ভদ্রলোকটি সম্ভবত রুস্তমজির বাবা, অন্যটি এক শ্বশ্রুধারী সন্ন্যাসীর, জরথুস্ট্র। একটা মোটা কুর্সিতে বসেছিলেন রুস্তমজি। উঠে দাঁড়িয়ে পার্থর সঙ্গে আলাপ করলেন। আসন গ্রহণ করতে বললেন মিতিনদের। বসতে বসতে টুপুরের মনে হলো আজ যেন কেমন অন্যরকম দেখাচ্ছে রুস্তমজিকে। ও হ্যাঁ, চোখে আজ সোনালি ফ্রেমের চশমা। পরশু তো ছিল না। মিতিনের মনেও বুঝি একই প্রশ্ন জাগলো। জিজ্ঞেস করলো, এটা কি আপনার রিডিং গ্লাস? হ্যাঁ ম্যাডাম, তবে সামান্য মাইনাস পাওয়ারও আছে। সবসময় পড়েন না বুঝি? একেবারেই পড়তাম না, ইনফ্যাক্ট আজ থেকেই শুরু করলাম। বলতে বলতে চশমাটা খুলে টেবিলে রাখলেন রুস্তমজি। চোখ কচলে বললেন, খুব অসুবিধা হচ্ছে, তবে ডাক্তারের হুকুম সারাক্ষণ চোখে লাগিয়ে রাখতে হবে। প্রথম প্রথম ওরকম অস্বস্তি হয়, সয়ে যাবে আস্তে আস্তে। রুস্তমজি একটুক্ষণ চুপ। তারপর গলা নামিয়ে বললেন, তা ম্যাডাম, আপনাদের প্রোগ্রেস কতদূর? এগোচ্ছে। কিছু ইন্টারেস্টিং তথ্য পেয়েছি।
আপনার টাকার বন্দোবস্ত কমপ্লিট? আজ বিকালের মধ্যে পুরোটা রেডি হয়ে যাবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার জরিওয়ালা, কিভাবে ব্যবস্থাটা করলেন যদি জানতে পারতাম। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে মিতিনকে দেখলেন রুস্তমজি। শুকনো হেসে বললেন, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু টাকার সোর্স আপনাকে যে বলা সম্ভব নয়। তবে এইটুকু শুনে রাখুন, ব্যবসায়ীদের নানা সময়ে এই ধরনের কাঁচা টাকার প্রয়োজন হয়, এবং কোনো প্রশ্ন ছাড়াই এই টাকা যোগান দেওয়ার লোকও আছে কলকাতায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার এই টাকা জোগাড়ের সংবাদ কাকপক্ষীয় জানে না। কিভাবে করেছি, কোত্থেকে করেছি, কিছুই না। এমনকি লীলাকেও কথাটা ভাঙিনি। এখন সমস্যা শুধু একটাই, 500 আর 100 মিলিয়ে তো টাকার আয়তনটা একটু বেশি হয়ে যাচ্ছে। পার্থ মাথা দুলিয়ে বলল, অর্থাৎ ক্যারি করার অসুবিধে, তাই তো? হ্যাঁ সাহেবজি, কিভাবে নিয়ে যেতে হবে, ঝোলায় না ব্রিফকেসে, এখনো তো তা জানায়নি। প্লাস আমাকে আমার গাড়িতে যেতে অ্যালাউ করবে কি না তাও তো বুঝতে পারছি না। যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে বলে, ট্যাক্সি বা বাস গোছের কিছু, তাহলে হয়তো প্রবলেমে পড়ে যাব। তা বটে, ওভাবে নিয়ে যাওয়ার ঝুঁকিও তো আছে। আমি আর ওসব কথা ভাবতে চাই না সাহেবজি। রুস্তমজির মুখখানা ভারী ফ্যাকাশে দেখালো। সত্যি বলতে কি, ভাবনা করবার ক্ষমতাও আমার বুঝি লোপ পাচ্ছে। এবার বড় অসহায় বোধ করছি যেন। স্বাভাবিক, এমন একটা সংকটে পড়েছেন। একটা নয় সাহেবজি, অনেক। নিজের কষ্ট চেপে একদিকে স্ত্রীকে সামলাচ্ছি, অন্যদিকে বাইরের লোকের সামনে নর্মাল থাকতে হচ্ছে। এ যে কি কঠিন। অফিসে আসতে প্রাণ চাইছে না, তবু তো জোর করে আসছি, যাতে আমার অফিসের কেউ আজ করতে না পারে। এই তো সকালে এক বন্ধু ফোন করেছিল, হেসে হেসে তার সঙ্গে কথা বলতে হলো। এভাবে বুকে পাথর চেপে কি নিঃশ্বাস নেওয়া যায়? কিন্তু স্যার, রনির মিসিং হওয়ার খবর তো আরও দুজন জানে। তাদের মাধ্যমে কানাকানি হওয়া তো মোটেই অস্বাভাবিক নয়। আশঙ্কাটা আমার মাথাতেও ছিল। পরশুই দুজনকে তাই কড়াভাবে নিষেধ করে দিয়েছি। বলেছি, যদি কেউ সামান্যতম মুখ খোলে, সঙ্গে সঙ্গে তাকে পুলিশে হ্যান্ড ওভার করবো। তবু খবরটা কিন্তু চাওর হয়েছে মিস্টার জরিওয়ালা। না হলে গোয়েন্দা নিয়োগের সমাচারটি ক্রিমিনালদের কানে পৌঁছলো কিভাবে? আমার ধারণা ওরা আন্দাজে একটা ঢিল মেরেছে। লীলাকে ভয় দেখিয়ে বোধহয় বুঝে নিতে চাইছে সত্যি সত্যি আমরা কারো সাহায্য নিচ্ছি কিনা। কারণ কাল রাতে যখন ফোনটা করলো, তখন কিন্তু আর গেন্দার প্রসঙ্গ তোলেনি। গুড অবজারভেশন। মিতিন এবার নাক গলালো কথোপকথনে, চোখ কুঁচকে বলল, এমন একটা চাল ক্রিমিনালরা দিতেই পারে, কারণ ওরা জানে আপনার চেয়ে ম্যাডামকে কাবু করা বেশি সহজ। লীলাও কিন্তু ওদের কাছে গোয়েন্দা নিয়োগের কথাটা স্বীকার করেনি। একটাই কথা শুধু বলে গিয়েছে, আমি কিছু জানি না, আপনারা আমাকে ছেলে ফিরিয়ে দিন। আচ্ছা মিস্টার জরিওয়ালা, ওরা কি ম্যাডামকে আর রনির গলা শুনিয়েছিল? না। আপনাকে কাল রাতে? হুম। বোঝা গেল প্রথমবারও ফোনের সময় রনি ধারে কাছে ছিল না, ওরা টেপ করা গলা শুনিয়েছে। বটেই তো। টুপুর উৎসাহিত স্বরে বলল, ফোন বুথের ভদ্রলোক তো কোনো বাচ্চার কথা বললেনও না। তাছাড়া রনি নিশ্চয়ই তখন বুঝে গিয়েছে সে বাজে লোকের পাল্লায় পড়েছে, সুতরাং তাকে পাবলিক প্লেসে নিয়ে যাওয়া তো সম্ভবই নয়। একটা কঠিন অঙ্কের সমাধান করলি তো? মিতিনের ঠোঁটে যেন হালকা বিদ্রুপ। পরক্ষণে হাসি মুছে প্রশ্ন ফুটল গলায়, আপনি কিন্তু লীলা ম্যাডামের কাছে আসা ফোনটার নাম্বার এখনো দেননি মিস্টার জরিওয়ালা। ও হ্যাঁ, একদম ভুলে গিয়েছি। রুস্তমজিকে যেন ঈষৎ অপ্রস্তুত দেখালো। পকেট থেকে মোবাইল বের করে বললেন, এখানে নোট করা আছে, লিখে নিন। তবে এটাও একটা পাবলিক বুথেরই নাম্বার, আমি ডায়াল করে দেখেছি। কথাবার্তার মাঝেই
দরজায় অশোক মজুমদারের কণ্ঠ। আসতে পারি স্যার? কি ব্যাপার? জামশেদপুরের ডিলারের একটা চালান সই করানোর ছিল, আজই জিনিস পাঠাতে হবে। আপনি তো সই মেরে দিতে পারতেন অশোক বাবু। তবু নতুন পার্টি তো স্যার, আপনি যদি একবার। বলতে বলতে চালানের বইটি রুস্তমজির টেবিলে রাখলেন অশোক মজুমদার। ঝুঁকে কাগজটায় চোখ বোলাচ্ছেন রুস্তমজি। ফের অশোকের গলা, চশমাটা পরে নিন স্যার। সরি, অভ্যাস হয়নি তো, খেয়াল থাকছে না। রুস্তমজি ফের চশমা চড়ালেন। সই করতে করতে বললেন, ফ্রেমটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, কানে লাগছে। আমি তো আপনাকে বলেছিলাম স্যার, কোনো বড় দোকান থেকে করান, আপনি শুনলেন না। বাজারে ওই চশমার দোকানটার সঙ্গে আমার কত বছরের সম্পর্ক বলুন তো। বাবা মা দুজনেই ওদের কাস্টমার। ছোট থেকে দেখেছি বউবাজারে মেটক্যাপ স্ট্রিটে আমাদের পবিত্র অগ্নি মন্দিরে গেলে বাবা একবার অন্তত দাস অ্যান্ড কোম্পানির দোকানে ঢুকবেনি। ঐতিহ্যটা কি হট করে ভেঙে ফেলা যায়? কথাটা যেন অশোক মজুমদারের পছন্দ হলো না। বিরস মুখে বললেন, তাহলে আর কি, কষ্ট করে পড়ুন কদিন, নেক্সট যেদিন মন্দিরে যাবেন দেখিয়ে নেবেন। আজ আপনার মুড অফ মনে হচ্ছে। রুস্তমজি টিপ্পনি কাটলেন, হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছেন বুঝি? আমার প্র্যাকটিস আছে স্যার, মিসেস তো প্রায়ই ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি যায়। এবার তারা ফিরছে কবে? রবিবারের আগে নয়। এ কদিন হোম ডেলিভারি আনিয়ে নিন, মেজাজ শরীফ থাকবে। প্রসঙ্গটায় যেন অস্বস্তি বোধ করছিলেন অশোকবাবু। আস্তে আস্তে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। রুস্তমজির ঠোঁটে এক ফালি হাসি। দেখছেন তো, কি সিরিয়াস টাইপ। তবে আমার ভালো মন্দের দিকে খুব নজর। পুরনো লোক তো, প্রায় আত্মীয়র মতোই হয়ে গিয়েছেন। সেরকমই তো মনে হলো। মিতিনও মৃদু হাসল। এখানে কতদিন চাকরি করছেন? বছর 20 হবে। যবে থেকে কার্পেটের বিজনেসটা টেক আপ করেছি, প্রায় তখন থেকেই। ও, মিতিন আর প্রশ্নে গেল না। ঠান্ডা মাথায় চমৎকার সাজিয়ে গুছিয়ে পেশ করলো গতকালের কার্য বিবরণী। কে জানে কেন ভাড়ার গাড়ির বিষয়টা এড়িয়ে গেল কায়দা করে। এরপর কালপ্রিটদের ফোন এলে রুস্তমজিকে কি কি জেনে নিতে হবে তাও শেখালো ভালোভাবে। নিচে নেমে সোজা পার্কিং লট। রুস্তমজির BMW গাড়ির জানলায় তারক সিটে ঢুলছিল, তাকে ডেকে তুলল। মিতিনদের দেখে তারক হতচকিত। মাথায় টুপিটি চড়িয়ে বেরিয়ে এলো তাড়াতাড়ি। শশব্যস্ত মুখে বলল, ইয়েস ম্যাডাম। মিতিন সরু চোখে বলল, আপনি নিশ্চয়ই জানেন আমি কে? আগে মানে মিতিনের চোখে চোখ রেখে তারকও দৃষ্টি নামিয়ে নিল। আপনাকে তো ঢাকুরিয়া থেকে আনলাম। কেন আপনার মনিবের বাড়ি গিয়েছিলাম বলুন তো? চমকে তাকিয়েও তারক ফের নতমস্তক, নিরুত্তর, নখ খুঁটছে। মিতিনের স্বর সামান্য কঠোর হলো। বুঝতে পারছেন কি আমি খুব সুবিধের লোক নই? এখন যা যা জানতে চাইবো আশা করি জবাব মিলবে। বলুন। পরশুদিন ঠিক কটায় রনি স্কুলে পৌঁছেছিলেন? বিকেলে। নয়তো কি সকালের কথা বলছে? কখন আপনি বাচ্চাটাকে আনতে গিয়েছিলেন? যেমন যায়, এই ধরুন 3টে। হুম, মিথ্যে বলবেন না। 2-5 মিনিট হয়তো লেট হয়েছিল। বাজে কথা, আপনি 3:30-এর আগে পৌঁছাননি। হতেও পারে, ঘড়ি দেখিনি। কবজিতে রিস্ট ওয়াচ, তাও দেখেননি? তারক উত্তর দিল না, গোঁজ মেরে রইল। এদিক ওদিক তাকিয়ে নিয়ে মিতিন গলা এক ধাপ চড়ালো। আপনার দেরির কারণেই কিন্তু রনির নিখোঁজ হলো। অর্থাৎ রনি হারিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী। ও, স্যারের ছেলে হারানোর কেসে আপনি আমাকে জড়িয়ে দিতে চাইছেন? নার্ভাস তারক হঠাৎ তেরিয়া, মুখ চোখ আমূল বদলে গেল। আঙুল নেড়ে বলল, কৈফিয়ত আমার তৈরি আছে ম্যাডাম। পরশু সাহেবের কাজ করতে গিয়ে আমার দেরি হয়েছিল। কি কাজ? সাহেবের চশমা ডেলিভারি নেওয়ার ছিল বউবাজার থেকে। খামোখা দোকানে আমাকে বসিয়ে রাখলো। 3টের আগে নাকি ওদের কারখানা থেকে জিনিস আসে না।
সেই চশমা নিয়ে যেতে যেতে আমার তো দেরি হতেই পারে। আগে রনিকে তুলে নিয়ে চশমার দোকানে যাননি কেন? তখন কি জানতাম একদিন লেট হলেই রনি হাপিস। পার্থ ফস করে উঠল। আপনি যে সত্যি সত্যি বউবাজারে আটকে গিয়েছিলেন এটা প্রমাণ করতে পারবেন? সাক্ষী সাবুত রাখতে হবে এমনটা ভাবিনি, তবু খোঁজ করে দেখতে পারেন। তারক গজগজ করল। মনে যদি কুমতলব থাকতো কবেই তো রনিকে গায়েব করতে পারতাম। মিতিন যেন শুনেও শুনল না, জিজ্ঞেস করলো, রনির আইডি কার্ড তো গাড়িতেই থাকে তাই না? হ্যাঁ, ড্যাশবোর্ডে রাখা ছিল, এখন ম্যাডামের কাছে। তারকের স্বর ধীরে ধীরে নরম হলো, ঘর ঘরে গলায় বলল, রনির এখনো কোনো খোঁজ পাননি না? উত্তর না দিয়ে মিতিন বলল, আপনি কতদিন মিস্টার জরিওয়ালার গাড়ি চালাচ্ছেন? প্রায় প্রায় 3 বছর। বিএমডাব্লিউটা কেনার আগে থেকেই। তখন সাহেবের ফোর্ড গাড়িটা চালাতাম। আর রাকেশ কত বছর কাজ করছে? আমার চেয়ে অনেক কম, বছরখানেক। রনির সঙ্গে কার বেশি ভাব, আপনার না রাকেশের? অবশ্যই আমার। গাড়িতে সারাক্ষণ আমার সঙ্গে বকর বকর করে। কোন ভিডিও গেমস কিভাবে খেলতে হয়, স্কুলের ক্রিকেট ম্যাচেও কত রান করেছে, কোন সিনেমাটা ভয়ের কোনটা হাসির, সব আমাকে বলা চায়। যথেষ্ট চালাক চতুর ছেলে। ওকে যে কেউ ভুলিয়ে ভালিয়ে তুলে নেবে ভাবতে পারিনি। তা রাকেশ কেমন? এমনিতে মন্দ নয়, তবে ভীষণ ফাঁকিবাজ। ঘন ঘন ডুব মারে। মেম সাহেব নিজে গাড়ি চালান তো, ওই জন্য ওর আরো সুবিধে। সাহেব নিজে চালান না গাড়ি? খুবই কম। কচিত কখনো হয়তো কোনো পার্টিতে গেলে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, তখনই যা। আচ্ছা, রাকেশ কি মিছে কথা বলে ছুটি নেয়? সেটা তো বলতে পারবো না, তবে ফাঁকিবাজদের তো একটু গল্প বানানোর অভ্যেস থাকেই। দেশে যাওয়ার নাম করে কলকাতায় বসে নেই তো? কে জানে। বলেই তারকের চোখ সরু। কেন বলুন তো, রাকেশকেও আপনি সন্দেহ করছেন? বাদ দেওয়ার তো কোনো কারণ দেখি না। কাজটা তো কারোর একার নয়, বেশ সলা পরামর্শ করেই হয়েছে। মানে? কথায় কথায় খানিক সহজ হলো তারক, আবার আড়ষ্ট রীতিমতো। হাত জোর করে বলল, দয়া করে আমাকে এর মধ্যে টানবেন না ম্যাডাম। আমি কিন্তু সত্যিই কিছু জানি না। এমনই কপাল যে একদিন যেতে লেট হলো আর সেই দিনই সর্বনাশটা ঘটলো। সাহেব মেম সাহেবের দিকে আমি চোখ তুলে তাকাতে পারছি না পর্যন্ত। কি মনোকষ্টে যে ভুগছি সেটা যদি আপনি জানতেন। কিন্তু আমার যে কয়েকটা খটকা থেকে যাচ্ছে তারকবাবু। মিতিন চোখ নাচালো। কাইন্ডলি সেগুলো একটু ক্লিয়ার করবেন? কি কি খটকা? সেদিন ম্যাডামকে তো স্কুল থেকে আগে সাহেবের অফিসে নিয়ে আসা উচিত ছিল, অথচ আপনি ম্যাডামকে বাড়ি ফেরার প্রস্তাব দিয়েছিলেন কেন? এরকম বলেছি? কই, মনে তো পড়ছে না। তারপর ধরুন আপনি সাহেবের কাজেই গিয়েছিলেন এবং তার জন্য আপনার দেরি হয়েছে, অথচ কথাটা আপনি সাহেব মেম সাহেবদের জানাননি কেন? বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওনারা যা নার্ভাস ছিলেন, তখন যদি কথাটা বলি ওরা হয়তো আমাকেই তাই ভয় পেয়ে। মিতিন আগা পাঁচতলা দেখলো তারককে, তারপর হঠাৎই প্রশ্ন হানল, আমাদের চৌরঙ্গিতে আনার সময় আপনার মোবাইলে পরপর দুটো কল এসেছিল, কার কার? একটা আমার বাড়ি থেকে দিদির ফোন, তাড়াতাড়ি ফিরবো বলেছিলাম, দেরি দেখে ফোন করেছিল। দ্বিতীয় ফোনটা মজুমদার সাহেবের, জানতে চাইছিলেন স্যারের চশমাটা পেয়েছি কিনা। মিতিন চোখ ঈষৎ তেরচা করলো। আচ্ছা তারকবাবু, রনিকে আনতে যাওয়ার সময় কখনো কাউকে সঙ্গে নিতেন কে, মানে অফিসের কেউ? ওরে বাবা, স্যারের গাড়িতে যাকে তাকে তুলবো? একবার সুজয়বাবুকে তুলেই যা বকুনি খেয়েছিলাম। কে সুজয়বাবু? মজুমদার সাহেবের ছোট ভাই, ক্যাশে কাজ করতেন। এখন নেই? ছেড়ে দিয়েছেন। তারক একটু দম নিল। একবার মজুমদার সাহেবের জ্বর হয়েছিল, অফিসে আসছিলেন না, তখন স্যার আমাকে ওর সল্ট লেকের বাড়িতে একটা ফাইল আনতে পাঠিয়েছিলেন।
ওদিকের রাস্তাঘাট তো তেমন চিনি না, ভেবেছিলাম সুজয়বাবু তো ওই বাড়িতেই থাকেন, ওকে সঙ্গে নিলে সুবিধা হবে। কিন্তু ভাইকে সাহেবের গাড়িতে দেখে মজুমদার সাহেবের সেদিন কি চোটপাট, সেই থেকে স্যার বা ম্যাডাম না বললে কাউকে গাড়িতে ওঠায় না। মজুমদার সাহেবকেও নয়? উনি এ গাড়ি চড়েন না, তাছাড়া তার তো নিজের গাড়ি আছে, শান্ত্র। মিতিন এদিক ওদিক চোখ চালিয়ে বলল, কোন গাড়িটা? এখন কদিন আনছেন না, ব্রেকের কি গন্ডগোল হয়েছে, সারাতে দিয়েছেন। ও, মিতিন ঠোঁট সামান্য সূচলো করল। চশমাটা কি পরশুই সাহেবকে দিয়েছিলেন? না ম্যাডাম, ওই ঘটনার পর মাথাতেই ছিল না। কাল বিকালে ফেরার পথে মনে পড়ল, তক্ষুনি দিয়ে দিয়েছি। তারককে আর কোনো জেরায় গেল না মিতিন। একটুক্ষণ ভাবল কি যেন, তারপর অন্যমনস্ক পায়ে হাঁটা লাগালো নিজেদের গাড়ির দিকে। দুপুর 12টা, ঝাঁ ঝাঁ রোদ্দুর। দোকানিরা খাবার সাজাচ্ছে ক্যামাক স্ট্রিটের ফুটপাতে। বিরিয়ানি থেকে ঝালমুড়ি, কি আছে আর কি নেই, অফিসবাবুদের টিফিন। গাড়ি চালাতে চালাতে পার্থর সেদিকেই নজর। লোভী লোভী গলায় বলল, এখন নিশ্চয়ই আমাদের লাঞ্চ ব্রেক। হ্যাঁ স্যার, পেট পুড়ে খেয়ে নাও। তোমাদের এখন টানা 5 ঘন্টা ছুটি। কেন? অবনীদা SMS পাঠিয়েছেন, মিস্টার দস্তুরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিকেল 6টায় ময়দানে পার্সি ক্লাবে। ততক্ষণ তোমরা খাও আর চরকি কাটো, আমি কয়েকটা কাজ সেরে আসি। টুপুর পার্থকে কোনো প্রশ্নের সুযোগই দিল না মিতিন। তাড়া লাগিয়ে নামিয়ে দিল কাছের শপিং মলটায়। নিজের ড্রাইভিং সিট দখল করে বলল, বাই, ঠিক সময়ে তোমাদের ডেকে নেব। নিমেষে লাল মারুতি হাওয়া। পার্থ হাত উল্টে বলল, আর কি, চল। আমরা আমাদের প্রোগ্রামটা ছকি, 5 ঘন্টা তো মেলা সময়, কি করেছে কাটবে। আমরা আইনক্সে একটা পিকচার দেখতে পারি তো। গ্র্যান্ড আইডিয়া, তার আগে কিছু সাঁটাই চল। ফুড কোর্টটি বাজারের 4 তলায়। চীনা, জাপানি, কন্টিনেন্টাল, মোগলাই হরেক খানার ছড়াছড়ি। দুখানা পুরুষ্টু পিৎজা আর ব্রাউনি নিয়ে গুছিয়ে বসলো পার্থ। পিৎজা থেকে খানিকটা চিজ চেঁচে নিয়ে মুখে পুড়ে বলল, তোর মাসি গেলটা কোথায় বলতো। টুপুরও আন্দাজ করার চেষ্টা করছিল। মগজ খেলছে না। ঠোঁট উল্টে বলল, কে জানে। ফালতু ফালতু ছুটে মরছে। ওই তারককে আর একটু করকালি সব হুড় করে বেরিয়ে পড়তো। কাজটা তাহলে তারকেরই বলছো? সন্দেহ আছে কোনো? চশমার দোকানটা তোর অ্যালিবাই, ব্যাটা জেনে শুনেই দেরিতে গিয়েছে, যাতে রনি নির্বিবাদে লোপাট হয়। অর্থাৎ তারকের একটা গ্যাং আছে। অথবা তারক গ্যাংয়ে আছে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, রনির আইডি কার্ডটা তারকই সাপ্লাই দিয়েছে। কার্যসিদ্ধি হতেই কার্ডটা ফের ব্যাক টু তারক। কিভাবে? গোটা ঘটনাটা আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। রনিকে গাড়িতে তুলে ক্লোরোফর্ম শোকানো হলো, ব্যাস রনি অজ্ঞান। তারপর নির্দিষ্ট জায়গায় গাড়ি নিয়ে একটু অপেক্ষা। ওদিকে তারকও সময় মেপে বেরোলো চশমার দোকান থেকে এবং পথে আইডি কার্ডটা কালেক্ট করে নিল। তারকের এগেনস্টে আর কোনো প্রমাণ রইল না। কিন্তু চেনা লোকটি কে, যাকে দেখে রনি অবলীলায় উঠে পড়লো গাড়িতে? পুলিশের রুলের গোঁতা খেলে ওটাও উগড়ে দেবে তারক। তোর মাসি কেন যে ব্যাটাকে এক্ষুনি গাড়োতে ঢোকালো না? আমারও খুব অবাক লাগলো জানো। তারককে কেমন হেলায় ছেড়ে দিল মিতিন মাসি। কোনো একটা প্ল্যান নিশ্চয়ই ভাঁজছে। গবেষণার মাঝেই উঠে গিয়ে ঠান্ডা পানীয় নিয়ে এলো পার্থ। আহার পর্ব সেরে দৌড়লো সিনেমা হলে। বেছে বুছে একটা ইংরেজি সিনেমায় ঢুকলো। দারুণ মজার ছবি, একের পর এক উদ্ভট কাণ্ড ঘটছে। হো হো হি হি হাসছে পার্থ, টুপুর। হাসির জেরায় অপহরণ কাণ্ডটি প্রায় মাথা থেকে উধাও। শো ভাঙল 3:30। এবার কি করে? ঘুরে ঘুরে খানিকক্ষণ উইন্ডো শপিং করলো দুজনে। তারপর ঢুকলো বইয়ের দোকানে। পার্থ পছন্দ করলো দাবা খেলার একটি বই।
টুপুর নিল দুখানা আগাথা ক্রিস্টি। কাউন্টারে বিল মেটাচ্ছে পার্থ, তখনই মিতিনের মিসড কল। দুধ দাঁড়িয়ে শপিং মলের গেটে এসে টুপুর গাড়িতে মিতিন মাসির পাশে বাবা। মিতিন মুচকি হেসে বলল, অবনীদাকে তুলে আনলাম বুঝলি, পার্সি বন্ধু আছে অবনীদার, অথচ ময়দানে পার্সি ক্লাবটা কখনো দেখেনি। কোনো উপলক্ষ ঘটেনি যে? হাই মাইনাস পাওয়ার চশমার ওপর অবনীর চোখ চকচক। আমি কিন্তু আজ দারুণ থ্রিল্ড। এই প্রথম কোনো কেসে তোমার কাজে লাগছি। দয়া করে মিস্টার দস্তুরের সামনে উচ্ছ্বাসটা প্রকাশ করবেন না। আমার পরিচয় নিয়েও আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যে বলে ফেলেছি যে তুমি গোয়েন্দা। তাতে ক্ষতি নেই, শুধু কি কেস করছি না জানলেই হলো। কেসটা যে কি আমাকেও তো খুলে বলনি মিতিন। আপাতত নয়, রহস্য জালেই মোড়া থাক। যা তোমার অভিরুচি, তুমি তো বরাবরই রহস্যময়ী। শালিকা জামাইবাবুর রঙ্গরসিকতার মাঝেই স্টার্ট দিল গাড়ি। মিতিনি স্টিয়ারিংয়ে। জওহরলাল নেহেরু রোড বেয়ে পেরোলো পার্ক স্ট্রিটের মোড়। বাঁয়ে মেয়র রোড ধরল। খানিক এগিয়ে পাশাপাশি দুখানা ক্লাবের তাঁবু, মাঝখানটা চিরে সরু পথ, পার্সি ক্লাবে পৌঁছনোর রাস্তা। টেন্টের গেটে থামলো গাড়ি। নেমেই মনটা যেন ভরে গেল টুপুরের। চারপাশ কি সবুজ! কংক্রিটের এই শহরে ময়দানটা যেন সত্যিই মরুদ্যান। নাগরিক কোলাহল নেই, পাখির ডাক শোনা যায়, নরম হাওয়ায় জুড়িয়ে আসে শরীর। অদূরে রেড রোড ধরে হু হু করে গাড়ি ছুটছে, অথচ তাদের যান্ত্রিক শব্দ পৌঁছচ্ছে না এখানে। প্রশস্ত রাজপথের দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, গুলমোহরের মিছিল। লাল, হলুদ, বেগুনি ফুলে ছেয়ে আছে গাছগুলো। পড়ন্ত সূর্যের আলোয় কি অপরূপ যে লাগছে। ক্লাবের অন্দরেও প্রচুর গাছগাছালি, আম, জাম, পাম ট্রি। বেড়ার ধারে গন্ধরাজ গাছটা তো ফুলে ফুলে সাদা হয়ে আছে। আহ, কি মিষ্টি গন্ধ! গাড়ির আওয়াজ পেয়েই বেরিয়ে এসেছিলেন প্রফেসর রতন দস্তুর। অবনীরই মতো মধ্যবয়সী, গায়ের রং টকটকে লাল, খাড়া নাক, ব্যাকব্রাশ চুল, লম্বা চওড়া মানুষটার দেহে জিন্স আর টি শার্ট। ভারী আন্তরিক ভঙ্গিতে জড়িয়ে ধরলেন অবনীকে। ঝড়ের গতিতে সেরে ফেললেন আলাপ পরিচয় পর্ব। লতানো গাছের তোরণ পেরিয়ে সবাইকে এনে বসালেন লনটায়। জনা কয়েক পার্সি মহিলা পুরুষ রয়েছেন সবুজ লনে ইতিউতি ছড়ানো চেয়ার টেবিলে। তাঁবুর পিছনে ঘেরা মাঠে ফুটবল খেলছে কচি কাঁচারা। সম্ভবত বাবা মার সঙ্গে এসেছে। তাদের সরু গলায় উল্লাস শুনতে বেশ লাগছে। টুপুরের মতো মিতিন পার্থও চারদিকটা দেখছিল। প্রশংসার সুরে পার্থ বলল, জায়গাটা কিন্তু ভারী সুন্দর। কতটা স্পেস! বাস্কেটবলের কোর্ট রয়েছে, ক্রিকেট পিচ। শুধু খেলার লোকই যা কমে গিয়েছে। রতন দস্তুর আলতো হাসলেন। এক সময় এই ক্লাবটা কি জমজমাট ছিল ভাবতে পারবেন না। আমাদের ছোটবেলায় তো বিকেলে লনটা গিজগিজ করত। এখন আর কজনই বা আসে। পার্থ তাঁবুর দিকে আঙুল দেখালো। আপনাদের টেন্টটাও তো কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছে। ওটাকে বলে অ্যান্টিক লুক। রতন চোখ টিপলেন। 1908-এ তৈরি হয়েছিল ক্লাব। গোটা পূর্ব ভারতের এটাই ছিল সবচেয়ে খানদানি আড্ডা। সেঞ্চুরি পেরিয়েছে তো, তাই এখন প্রাচীনত্বের গরিমা ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। সারালে কিন্তু বেশ ঝকঝকে লাগবে। দরকার কি, দিব্যি তো চলছে। রতনের হাসি চওড়া হলো। আসলে ব্যাপারটা কি জানেন, আমরা পার্সিরা একটু রক্ষণশীল। দুমদাম কিছু বদলে ফেলা আমাদের ধাতে নেই। এই তো দেখুন না, সেই কত বছর আগে পারস্য দেশ ছেড়েছি, অথচ সেখানকার রাজস্ব রীতিনীতি আজও আঁকড়ে ধরে বসে আছি। আমাদের অগ্নি মন্দিরে এখনো পার্সি ছাড়া কেউ ঢুকতে পারে না। পার্সি সম্প্রদায়ের বাইরে আমাদের বিয়ে থার চল নেই বিশেষ।
যদি বা হয় পার্সি সমাজ মোটেই তাকে ভালো চোখে দেখে না। আজকালকার দিনে অত মানামানি চলে? চলছে তো, চলে আসছে। এভাবেই তো আমরা বেশ টিকে আছি। বলেই হাতের ইশারায় ক্লাবের বেয়ারাটিকে ডাকলেন রতন। কফি আর চিকেন পকোড়ার অর্ডার দিয়ে সোজা হয়ে বসলেন। মিতিনকে বললেন, ইয়েস ম্যাডাম, আর আপনাকে বোর করব না, এবার কাজের কথাটা শুনি। মিতিন হেসে বলল, অবনীদা বললেন আপনি নাকি টানা 8 বছর পার্সি ক্লাবের সেক্রেটারি ছিলেন। তাহলে তো নিশ্চয়ই অনেককেই চেনেন। বলতে পারেন, ক্লাবের শতকরা 95 জনকে তো বটেই, তবে সেক্রেটারি হওয়ার সূত্রে না, আমার অন্য একটা পরিচয়ও আছে। কি রকম? আমরা দস্তুররা হলাম পুরোহিতের বংশ। পার্সি সমাজে পুরোহিতের তেমন কোনো ভূমিকা নেই, তবু নানা কাজকর্মে আমাদের ডাক তো পড়েই। যেমন ধরুন, বিয়ে শাদি দেওয়া। অবনী বলে উঠলেন, তুমি বিয়ে দাও নাকি? না না, আমিও সবে নেই, তবে আমার দাদা এখন কলকাতার একমাত্র মুবেদ। শুধু বিয়ে দিতে নয়, দাদাকে সব আচার অনুষ্ঠানেই যেতে হয়। দাদার সুবাদে আমারও সবার সঙ্গে জানাশোনা। ও, মিতিন একটু দম নিয়ে বলল, আমি কলকাতার একজন বিশিষ্ট পার্সি ভদ্রলোক সম্পর্কে কিছু জানতে চাই। কে বলুন তো? সেঠ রুস্তমজি জরিওয়ালা। রাষ্ট্রী? রতন দস্তুর বেজায় অবাক। তার আবার কি হলো? কিছু মনে করবেন না মিস্টার দস্তুর, আমার তদন্তের বিষয়টি অত্যন্ত গোপনীয়। শুধু এটুকু বলতে পারি, রুস্তমজির অসম্মান হতে পারে এমন কিছু আমি খুঁজছি না। ও, তা কি জানতে চান? রুস্তমজি মানুষটি কেমন? এই কথাই বললে এক্সেলেন্ট। আমাদের কলকাতার পার্সি সমাজের গর্ব। প্রাণে দয়া মায়া আছে, প্রচুর দান ধ্যান করে, অফিসেও মালিক হিসেবে খুব সুনাম। বাড়ির যে কোনো অনুষ্ঠানে অফিসের বেয়ারাটিকে পর্যন্ত নেমন্তন্ন করে। তবে একটু মাথা গরম টাইপ। বিশেষত কেউ বেমানি করলে রাষ্ট্রী ছেড়ে কথা বলে না। শুধু ওই কারণেই মুম্বাইয়ে 3-3টে রাইস ডিলারকে ছাঁটাই করেছে। তারা নাকি লুকিয়ে অন্য কোম্পানির জিনিস বেচছিল। এই তো মাস্টারেক আগে অফিসেও একজনের চাকরি নট করলো। শুনেছি লোকটা নাকি ভাউচার জাল করে টাকা তুলতো। লোকটা ওর খুব রিলায়েবল স্টাফের রিলেটিভ। সে নাকি রাষ্ট্রীর হাতে পায়েও ধরেছিল, তবু তাকে ক্ষমা করেনি। শুধু তাই নয়, রাষ্ট্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কোনো অফিস স্টাফের আত্মীয়কে চাকরি দেবে না। অবনী বললেন, ওরে বাবা, তুমি দেখছি ভদ্রলোকের নারী নক্ষত্র জানো। আমি তো ওকে প্রায় জন্ম থেকেই চিনি। ওর বিয়েটাও তো দিয়েছে আমার দাদা। রাষ্ট্রীর বউ লীলাও আমার খুব চেনা, আমার ছোট বোনের বান্ধবী। মিতিন বলল, তাহলে তো আপনি মিস্টার জরিওয়ালার আত্মীয় স্বজনের গল্পও বলতে পারবেন। আত্মীয় আর রাষ্ট্রীর কে আছে তেমন? ছিলেন এক পিসি, তিনি তো বহু বছর যাবৎ অস্ট্রেলিয়ায় সেটেলড। তাঁর ছেলেমেয়েরা কসমিন কালে কলকাতায় আসে না। রাষ্ট্রীর আপন বলতে তো এখন শুধু বাবা মা আর ভাই। ওই ভাইয়ের সঙ্গে অবশ্য রাষ্ট্রীর একটু খিটিমিটি বেঁধেছে। কি নিয়ে? ব্যবসাপত্তর। জিমি ঝঞ্ঝাট পাকাচ্ছে। তার জাহাজের ব্যবসায় নাকি মন্দা চলছে ইদানিং, তাই দাদার কার্পেটের বিজনেসে ঢুকতে চায়। রাষ্ট্রীর বাবাও নাকি জিমির দলে, তাই নিয়ে খানিক মন কষাকষি চলছে শুনেছি। তার মানে ভাইয়ে ভাইয়ে বিবাদ। পার্থর কপালে ভাঁজ পড়ল। আচ্ছা মিস্টার দস্তুর, রুস্তমজির ভাই কি খুব হার্মফুল, আই মিন প্রতিশোধ পরায়ণ? এটা তো বলতে পারবো না। জিমি তো আমার চেয়ে অনেকটাই ছোট, নেচারটা তাই খুব ভালো করে জানা নেই। ও, তা মিস্টার জিমি কি কলকাতায় আসা যাওয়া করেন? আসে বোধ হয়। কলকাতায় তো ওর একটি ফ্ল্যাটও আছে। কোথায়? এলিয়েট রোডে। ওনারশিপ? তাই তো শুনেছি।
সম্ভবত সেকেন্ড হ্যান্ড। রতন দস্তুর এতক্ষণে যেন থমকালেন। এত সংবাদ জানতে চাইছেন কেন? জিমি কি কিছু ঘটিয়েছে? না না, মিতিন জোরে জোরে মাথা নাড়ল। রুস্তমজি একটা বাজে বিপদে পড়েছেন। আমি জাস্ট তার কারণটা বের করতে চাইছি। যাকগে, আবার একটু পার্সি সমাজের গল্প বলুন। আপনাদের একটা নিউজ পেপার বেরোয় না কলকাতা থেকে? হাউস জার্নাল দুখানা, গবাসনি আর আওয়ার ভেঞ্চার। কলকাতার পার্সিদেরই নানান সমাচার থাকে জার্নালে। খাবার এসে গেল, চলছে হাত মুখ, সঙ্গে কথাও। পার্সিদের ধর্মগ্রন্থ অ্যাভেস্থা সম্বন্ধে অনেক তথ্য দিলেন রতন দস্তুর। শোনালেন জরাথুস্ট্রের বাণী। একটি উপদেশ তো ভারী পছন্দ হলো টুপুরের। দারিদ্র আর ভিক্ষে করাকে নাকি পার্সি ধর্মে খুব নিন্দনীয় বলে ধরা হয়। গল্পগাছা সাঙ্গ হলো প্রায় সন্ধে 7:30টায়। অবনী উত্তেজনায় হাঁসফাঁস করছিলেন। গাড়িতে উঠেই জিজ্ঞেস করলেন, মিতিন, কিছু কাজ হলো? মিতিন বলল, আমি তো কাজে যাইনি, কাটাকুটি খেলতে গিয়েছিলাম। বুঝলাম না তো। এক্ষুনি বোঝার দরকার কি অবনীদা? মেট্রো স্টেশনে নেমে সোজা বাড়ি চলে যান। শুধু দিদিকে গিয়ে বলবেন আপনার দৌলতে কেস সলভ হতে চলেছে। অবনী ফ্যাল ফ্যাল করে তাকালেন। এটাও বুঝলাম না। মিতিন আর কথাই গেল না। গাড়ি চালাচ্ছে চুপচাপ। বাড়ি ফিরে সোজা ঢুকে গেল নিজের স্টাডিতে। খাবার আগে আর বেরোলোই না। ডাইনিং টেবিলেও বড় অন্যমনস্ক। রুটি ছিঁড়ছে, মুখে পুড়ছে, চিবোচ্ছে। আহার সেরে মিতিন সবে আঁচাচ্ছিল, তখনই বেজে উঠল মোবাইল। যেন এই ফোনটারই প্রতীক্ষায় ছিল। এভাবে দৌড়ে গিয়ে তুলল, কানে চেপে শুনল প্রথমটা, তারপর অস্ফুটে বলল কি যেন, তারপর ফোন অফ করে দাঁড়িয়ে রইল নিথর। টুপুর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কার ফোন ছিল গো? রুস্তমজির? মিতিনের ঠোঁট নড়ল। ক্রিমিনালরা টাকা দেওয়ার সময়টা এগিয়ে এনেছে। কাল ভোর 5টায় কিডস ব্যাগে ভরে পৌঁছে দিতে হবে মুক্তিপণ। আর রুস্তমজিকে যেতে হবে একা, নিজে গাড়ি ড্রাইভ করে। কোথায়? বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সঠিক লোকেশন কাল ভোরে বলবে। ও, আমরা তাহলে এখন কি করব? ওরা চলে ডালে ডালে, মিতিন চলে পাতায় পাতায়। যা, তোরা শুয়ে পড়, ঠিক রাত 3টেই ডাকবো। বিদ্যুৎ বেগে মিতিন ফের স্টাডিতে, মোবাইল ফোন হাতে নিয়ে। বন্ধ হয়ে গেল দরজা। ভোরের আলো ফুটছে সবে। পৃথিবীতে এখন এক তরল আবছায়া। পশ্চিম আকাশে ঝুলে আছে ফ্যাকাশে চাঁদ। পাখিরা আড়মোড়া ভাঙছে, এখনও তারা বাসা ছাড়েনি। শুনশান ভিআইপি রোড ধরে ছুটছিল লাল মারুতি, কাঁটায় কাঁটায় 70 কিলোমিটার বেগে। গাড়ি চালাচ্ছে পার্থ, পিছনে মিতিন, টুপুর। একটু আগেও মিতিন সামনে ছিল, উল্টোডাঙার মোড়ে জায়গা বদল করলো। ফাঁকা রাস্তায় সামনের সিটের লোককে নাকি মানুষ আগে নজর করে। রাত থাকতে উঠেছে টুপুর, কিন্তু চোখে তার ঘুমের লেশ মাত্র নেই। কেশের অন্তিম মুহূর্ত প্রায় এসে গেল। উত্তেজনায় সে টান টান তাকাচ্ছে ইতিউতি। পার্থর দৃষ্টি ঘোরাফেরা করছিল রিয়ার ভিউ মিররে। বেশ সংশয়ের সুরে বলল, ব্যাপারটা কি হলো? পিছনে রুস্তমজির গাড়ি তো দেখা যাচ্ছে না। উনি উল্টোডাঙা থেকে 5 মিনিট পরে রওনা দিয়েছেন। একই স্পিডে চালাচ্ছেন গাড়ি। এমন নির্দেশ কেন? বুদ্ধিটা সামান্য খাটাও, বুঝে যাবে। দুটো গাড়ির মধ্যে যথেষ্ট ফারাক রাখতে চাও, তাই তো? প্লাস গন্তব্যস্থলটি রুস্তমজির মিনিট 5 আগে আমাদের পেরোতে হবে, কারণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যত্রতত্র গাড়ি ঘোরানো যায় না। ডিভাইডারের নেক্সট কাটিং পর্যন্ত গিয়ে গাড়ি টার্ন করাতে একটু সময় লাগে। ওই টাইমটুকু হাতে রাখা দরকার। ভিআইপি রোড ছেড়ে গাড়ি এবার যশোর রোডে। ডাইনে বিমানবন্দর। বিকট শব্দ তুলে একটা ভোরের প্লেন আকাশে উঠল, ভেসে চলেছে পশ্চিম পানে।
এরোপ্লেনটা মিলিয়ে যাওয়ার আগেই এসে পড়ল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। পার্থ ফ্লাইওভারে উঠছিল। মিতিন বলল, লোকেশনটা খেয়াল আছে তো? ইয়েস ম্যাম, বাঁয়ে লাল সাইনবোর্ড, টায়ারের বিজ্ঞাপন। ঠিকঠাক চালিও, ওখানে যেন স্পিড কমিও না। দাঁড়াও, আগে দেখো ওখানে আদৌ কেউ আছে কি না। এখনই হয়তো রুস্তমজিকে ফোন করে বলবে আমরা বালি ব্রিজে থাকবো। হুম, ওরা আর ঝুঁকি নেবে না, নার্ভাস হয়েছে। এখন কোনো মতে টাকাটা হাতাতে পারলে বাঁচে, নইলে সময়টা দুম করে এগিয়ে আনতো না। টুপুর ঘড়ি দেখলো, 5টা বাজতে 7 মিনিট বাকি। আমরা আগে চলে এলাম না তো? বলতে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, না না, ওই তো কালো হোন্ডা সিটি দেখেছি। মিতিন ঈষৎ উত্তেজিত স্বরে বলল, চটপট মাথাটা নামিয়ে নে। তেমন মনোপুত না হলেও বাধ্য সৈনিকের মতো আদেশ পালন করলো টুপুর। মিনিটখানেক পর ঘাড় উঁচিয়ে বলল, ধুস, কোনো মানে হয়? গাড়িটায় কে আছে দেখাই তো হলো না। অধৈর্য হোস না টুপুর, কিচ্ছু পালাবে না, আমরা এক্ষুনি ওখানে ফিরছি। কিন্তু পথ বিভাজিকার পরবর্তী ছেয়ে দিল প্রায় 4 কিলোমিটার গিয়ে, এবং এমনই কপাল, সেখানে গাড়ি ঘোরাতেই সামনে একটি ট্রাক হর্ন দিলেও পথ ছাড়ছে না, চলেছে গজেন্দ্র গমনে। অসহায় ক্ষোভে মাথা ঝাঁকালো পার্থ। মিতিনের মুখ থমথমে, চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। বেশ খানিকটা দূর থেকে ফের নজরে পড়ল কালো হোন্ডা সিটি। ঠিক তার পিছনেই রুস্তমজির গাড়ি, এবং রুস্তমজি কেমন উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে। ঘ্যাচাং ব্রেক কষে মারুতি থামালো পার্থ। সঙ্গে সঙ্গে নেমেও পড়ল সকলে। রাস্তা টপকে ছুটল ওপারে। রুস্তমজির সামনে গিয়ে মিতিন বলল, কি হলো কেসটা? গাড়ি রয়েছে অথচ। বিহ্বল মুখে রুস্তমজি বললেন, গাড়িটা ফেলে রেখে গেল। মানে? পালিয়েছে। কজন ছিল? প্রথমে একজনই, কালো কাপড়ে মুখ ঢাকা। গাড়ি থেকে নেমে ব্যাগ চাইলো, আমি দিয়ে দিলাম। অমনি পিছন থেকে একটা মোটর বাইক ব্যাগ নিয়ে মোটর বাইকে ব্যাগ করে গেল দুজনে। টুপুর চেঁচিয়ে উঠল, আর রনি? জানি না, রনিকে তো দিয়ে গেল না। গাড়িটা দেখেছেন? হ্যাঁ, রনি নেই। সামনের সিট পেছনের সিট দুটোই তো ফাঁকা। পার্থ কালো গাড়ির জানলায় উঁকি ঝুঁকি দিচ্ছিল। নীলচে কাঁচের ওপারে কিছু ঠাউর করা কঠিন। কীভাবে দরজার হ্যান্ডেলটা টানল, খুলে গেল দরজা। এবং কি কাণ্ড! আছে রনি আছে। পিছনের সিটের তলায় অঘরে ঘুমোচ্ছে রনি। রুস্তমজি প্রায় ঝাঁপিয়ে পড়ে তুললেন ছেলেকে, কোলে নিয়ে ডাকলেন, রনি, রনি বেটা। মিতিন ঠান্ডা গলায় বলল, রনি এখন জাগবে না রুস্তমজি, ওকে হেভি ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। আপনি বরং ওকে নিয়ে গাড়িতে বসুন। রুস্তমজি তবু দাঁড়িয়ে আছেন ছেলে কোলে। রীতিমতো অসন্তুষ্ট স্বরে বললেন, কিন্তু শয়তানদের তো ধরা গেল না। আপনি আমায় কথা দিয়েছিলেন। তারা আমার হাতের মধ্যেই আছে মিস্টার জরিওয়ালা। আপাতত গাড়িটাকে একবার সরজমিন করে নিচ্ছি। আমার সিক্সথ সেন্স বলছে গাড়িতে আরও একজন আছে। বলেই কালো গাড়ির ডিকি খুলল মিতিন। কি আশ্চর্যম, সত্যিই সেখানে একটা লোক, দুহাত পিছমোড়া করে বাঁধা, মুখে কাপড় গোঁজা এবং রনির মতোই অচেতন। রুস্তমজি হতবাক মুখে বললেন, এটি কে? ওই হন্ডা সিটির ড্রাইভার। শয়তানরা একেও আটকে রেখেছিল। রনির সঙ্গে ড্রাইভার আর ভাড়া করা গাড়ি দুই খালাস করে দিয়েছে। ভাড়ার গাড়ি? হ্যাঁ, অবিকল আপনার হন্ডা সিটির মতোই দেখতে তো, তাই এই গাড়িটাই ওরা ইউজ করেছিল ধোঁকা দিয়ে রনিকে কিডন্যাপ করার জন্য। ও মাই গড! মিতিন ঘুরে পার্থকে বলল, এসো, ধরাধরি করে লোকটাকে বের করি। দড়িদড়াগুলো খোলো। এখানে তো ফেলে রাখা যায় না, ও আমাদের সঙ্গেই চলুক। সজ্ঞানে এলে ওকে অনেক পুলিশি জেরা সামলাতে হবে। আর গাড়িখানার কি গতি?
থাকুক পড়ে, লক করে অনিশ্চয়তাকে জানিয়ে দিচ্ছি। লোকাল থানা এসে নিয়ে যাবে, তারপর গাড়ি ছাড়ানো দ্বিজেন হালদারের দায়। দ্বিজেন হালদার? রুস্তমজির চোখ বড় বড়। নামটা খুব চেনা চেনা লাগছে। ওয়েট করুন, এবার অনেক কিছুই চেনা লাগবে। একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে দিয়ে মিতিন নেমে পড়ল কাজে। মিনিট পাঁচেকের মধ্যে ঘুমন্ত ড্রাইভার চালান হলো মারুতিতে। পার্থ তাকে নিয়ে পিছনে বসলো, টুপুর আর মিতিন সামনে। সিট বেল্ট বাঁধতে বাঁধতে মিতিন রুস্তমজিকে বলল, এবার আপনি আমাদের ফলো করুন। রনিকে গাড়ির সিটে শুয়ে লীলাকে ফোন করেছিলেন রুস্তমজি। মোবাইলটা মুখ থেকে সরিয়ে বললেন, কোথায় যাব? লীলা তো শুনেই ছটফট করছে, এক্ষুনি রনিকে দেখতে চায়। আর একটু অপেক্ষা করতে বলুন, জানিয়ে দিন কালপ্রিটদের গারদে পাঠিয়ে আপনি বাড়ি ফিরছেন। কালপ্রিটদের আর কোথায় পাবেন? বললাম যে এখনো মুঠোয় আছে। চলুন এবার এগোই। মিতিনের বলার ভঙ্গি এত দৃঢ় যে রুস্তমজি আর কথা বাড়ালেন না। দ্রুত ফোনালাপ সেরে উঠলেন গাড়িতে। লাল মারুতিকে অনুসরণ করছে বিএমডব্লিউ। ফের যশোর রোড, ফের ভিআইপি রোড, তারপর রাজারহাট নিউ টাউনে ঢুকলো গাড়ি। ক্রমশ সল্ট লেকের দিকে এগোচ্ছে। অবশেষে এবি ব্লকের একটি পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে রুস্তমজি এ কি, এ তো অশোকবাবুর বাড়ি। হ্যাঁ, আপনার বিশ্বস্ত প্রাইভেট সেক্রেটারি। মিতিনের ঠোঁটে তির্যক হাসি কেটে কেটে বলল, বিস্ময়টা ঝেড়ে ফেলুন মিস্টার জরিওয়ালা, এখন শুধু আপনার নীরবে দেখে যাওয়ার পালা। আসুন। কিন্তু রনি একা গাড়িতে। ভয় নেই, প্রোটেকশনের ব্যবস্থা আছে। বলি মিতিন হনহনিয়ে অশোক মজুমদারের দরজায়। পাশেই বাড়ির গ্যারাজ, শাটার নামানো। সেদিকে দেখলো তাকিয়ে তাকিয়ে, আঙুল রাখলো ডোরবেলে। পাল্লা খুললেন অশোক মজুমদার স্বয়ং। আগন্তুকদের দেখে যেন ভূত দেখার মতো চমকালেন। তোতলানো স্বরে বললেন, আপনারা? আপনার স্যারের সঙ্গে চলে এলাম, ভেতরে ঢুকতে বলবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। অশোক মজুমদার সন্ত্রস্ত চোখে একবার দেখলেন গাড়ি দুটোকে, ঢোক গিলে বললেন, প্লিজ কাম। অন্দরে পা রেখে মিতিন সরাসরি বলল, আপনার ভাইটি কোথায়? কোন ভাই? সুজয় মজুমদার, যিনি মিস্টার জরিওয়ালার অফিস থেকে বিতাড়িত হয়েছিলেন টাকা চুরির অপরাধে। সে তো আলাদা থাকে দোতলায়। আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই বুঝি? মিতিনের স্বরে ব্যঙ্গ। মুখ দেখা দেখিও বন্ধ নাকি? ডাকতেও পারবেন না? আমি ওর সঙ্গে কথা বলি না, ও একেবারেই উচ্ছন্নে গিয়েছে। জানি, এখন সে বাচ্চা কিডন্যাপিংয়ের ব্যবসায় নেমেছে। আপনার মালিকের একমাত্র পুত্রটিকে অপহরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করতে এসেছি। কি বলছেন ম্যাডাম? অশোক মজুমদার যেন আকাশ থেকে পড়লেন। রনি কিডন্যাপড হয়েছিল নাকি? সুজয় করেছিল? বাচ্চাটা এই বাড়িতেই 2.5 দিন আটক রইল, এখান থেকে ভোরে বের করা হলো তাকে, অথচ আপনি কিছুই টের পাননি, তাই না? বিশ্বাস করুন, আমি এই কুকাজের বিন্দু বিসর্গ ভাবতেই পারছি না। রনি এখন কোথায়? জবাব দিতে হলো না মিতিনকে। তার আগেই বাইরে হালকা শোরগোল। প্রায় তৎক্ষণাৎ দুটো লোককে কলার ধরে টানতে টানতে ঘরে ঢোকালেন এক পুলিশ অফিসার, সঙ্গে তার 4 বন্দুকধারী। অমনি প্রায় লাফিয়ে উঠলেন রুস্তমজি। এই তো সুজয়। খানিক আগে মুখে কালো কাপড় জড়িয়ে ইনি 1 কোটি টাকা হাতিয়েছিলেন মিস্টার জরিওয়ালা। চোয়ারে চেহারার অন্য লোকটির দিকে আঙুল দেখালো মিতিন। একে চিনতে পারছেন? ইনি মোটর বাইকে সুজয়কে উঠিয়েছিলেন। ঠিকই তো, এই হলুদ টি শার্ট, নীল জিন্স, দুজনেই পাঁচিল টপকে পালাচ্ছিল ম্যাডাম। ভুঁড়িওয়ালা পুলিশ অফিসারটির গলা গমগম করে উঠল। তৃপ্ত মুখে বললেন, নিয়ে গিয়ে ভ্যানে তুলি। কোথায় রেখেছেন আপনাদের গাড়ি? যেমনটি আইজি সাহেব নির্দেশ দিয়েছেন,
পরের রাস্তাটায়। একটু দাঁড়ান, এই লোকটির কোমরেও দড়ি পরাতে হবে। মিতিন অশোক মজুমদারের দিকে এগোলো। ইনিই হলেন নাটের গুরু, অপহরণকাণ্ডের মূল মস্তিষ্ক। মিস্টার জরিওয়ালার টাকা এখন এরই জিম্মায়। কাঁপা কাঁপা গলায় অশোক মজুমদার বললেন, আমায় টানছেন কেন? আমি কি জানি? খুলে বলতে হবে। রনিকে অপহরণের দিন বেলা 2:30 তারককে পাঠালেন রনি স্কুলে। হাতে ধরিয়ে দিলেন চশমার বিলখানা। ভালো মতোই জানতেন যে 3টের আগে চশমা ডেলিভারি হবে না, এবং সেটি নিয়ে তারকের পক্ষে 3:30 আগে সেন্ট পিটার স্কুলে পৌঁছানো সম্ভব নয়। আগেই আপনার গুণধর ভাইকে দিয়ে ফোন করিয়েছিলেন দ্বিজেন হালদারকে, মিস্টার জরিওয়ালার কোম্পানির নাম করে। আপনাদের অর্ডার মাফিক কালো হন্ডা সিটি চলে গেল বেলেঘাটার টাওয়ার অফ সাইলেন্সে। তারপর সুজয় আর ওই বরযাত্রী 3টের আগে সেন্ট পিটার্সের গেটে হাজির। নকল আইডি কার্ড আগেই বানানো ছিল। মিস্টার জরিওয়ালার বাড়িতে যাওয়া আসার সুবাদে সুজয় ও রনির পরিচিত, সুতরাং নির্বিবাদে বাচ্চাটিকে গাড়িতে তুলতে কোনো অসুবিধেই নেই। ছক কষে বউ ছেলে মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন শিলিগুড়িতে। অতএব রনি এবং হোন্ডা সিটির ড্রাইভারটিকে নির্বিঘ্নেই বাড়িতে বন্দি রাখলেন। নিজস্ব সান্ত্র গাড়িটিকে টুকিটাকি সারাইয়ের অজুহাতে চালান করলেন কারখানায়। তার জায়গায় আপনার গ্যারেজে লুকোনো রইল কালো হোন্ডা সিটি। কি ঠিক বলছি তো? একেবারেই না। এসব আজে বাজে গল্প ফাঁদার কোনো মানেই হয় না। অশোক মজুমদার এবার রীতিমতো ক্ষিপ্ত। দেখুন না, গ্যারেজ খুলে হোন্ডা সিটি আছে কিনা। থাকার তো কথা নয়, এখন তো ওখানে শোভা পাচ্ছে একটি মোটর বাইক আর সাইকেল। মিতিন বাঁকা হাসল। সাইকেলে চেপে টেলিফোন বুথে যাওয়ার বুদ্ধিটা কিন্তু অভিনব। মনে হবে আরোহীরা আশেপাশেরই বাসিন্দা, অথচ আদতে তারা আসছে সল্ট লেক থেকে ফুটব্রিজ ব্যবহার করে। তবে আপনার চালাকিটা অবশ্য শেষ পর্যন্ত কাজে লাগলো না মিস্টার মজুমদার। প্রথমবার ফোনে রনির কান্নার টেপ শোনানোর আইডিয়াটাও বেশ কাঁচা। আপনার মতো ধুরন্ধর মানুষের কাছে এটা আশা করা যায় না। আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। একজন ভদ্রলোককে আপনি অপমান করছেন। ভদ্রলোকের মুখোশ পরে থাকলেই ভদ্রলোক হওয়া যায় না মিস্টার মজুমদার। খুবই আপত্তিকর কমেন্ট। অশোক মজুমদারের নাকের পাটা ফুলল। দাঁতে দাঁত ঘষে রুস্তমজিকে বললেন, এই মহিলাকে সংযত হতে বলুন স্যার। ভাই অপরাধ করলে দাদাকেও দোষী ধরা হবে, এ কেমন কথা? উনি যে অভিযোগ আনছেন প্রমাণ করতে পারবেন? প্রমাণ না রাখার চেষ্টা অবশ্য আপনি চালিয়েছেন আগাগোড়া। সম্ভবত রনি কিংবা ড্রাইভারটিকেও আপনি দর্শন দেননি। বেমালুম ঠান্ডা মাথায় অফিস যাচ্ছেন, কাজকর্ম করছেন, আপনাকে সন্দেহের অবকাশই বা কোথায়? মিতিন চিবিয়ে চিবিয়ে বলল, কিন্তু অপরাধীরা যে একটা মোক্ষম ভুল করেছে মিস্টার মজুমদার। কি করেছি? আপনি নয়, ভুলটা আপনার ভাইয়ের। সাগরেদকে দিয়ে মুক্তিপণ দাবি করানোর পরপরই উৎসাহের আতিশয্যে সে একটি কল করেছিল আপনার মোবাইলে বাংর এভিনিউয়ের বুথ থেকে। সেটি কিন্তু আমার রেকর্ডে আছে, পুলিশেরও। ওই বুথ থেকে 6:35-এ কেন আপনাকে ফোন করা হয়েছিল তার কারণ দর্শাতে পারবেন তো? জোঁকের মুখে বুঝি নুন পড়ল। অশোক মজুমদারের সমস্ত জারিজুরি খতম। কাটা কলা গাছের মতো আছড়ে পড়লেন সহসা। জড়িয়ে ধরলেন রুস্তমজির পা। কপাল ঠুকছেন আর বলছেন, অন্যায় করেছি স্যার, পাপ করেছি স্যার, ক্ষমা করে দিন স্যার, মাথা ঠিক রাখতে পারিনি স্যার। একটি শব্দও ফুটল না রুস্তমজির গলায়। না ক্ষোভ, না রাগ, না বিরক্তি। এক পা করে সরে এলেন, বেরিয়ে গেলেন ঘর ছেড়ে ধীর পায়ে। নৈশাহারটি মন্দ হলো না আজ। বিপুল আয়োজন করেছিলেন রুস্তমজি। কাবাব, ফ্রাই, রোস্ট, তন্দুর, সঙ্গে অঢেল পরোটা, নান। স্বহস্তে সিমুয়ের মিষ্টি বানিয়েছিলেন লীলা। খাবো না করেও অনেকটা খেয়ে ফেলল টুপুর। আর পার্থর তো আজ পোয়া বড়।
মুখ তার চলছে তো চলছেই, মিতিন না থামালে তাকে বোধহয় ক্রেন দিয়ে চেয়ার থেকে তুলতে হতো। রনি এখনও স্বাভাবিক হয়নি পুরোপুরি। কথাবার্তা বলছে বটে, তবে মাঝে মাঝেই চমকে চমকে উঠছে। টুপুর আর বুমবুম অবশ্য তার সঙ্গে কম্পিউটার গেমস খেললো কিছুক্ষণ। বুমবুমের হইহল্লাতেই যা রনির সার ফিরেছিল খানিকটা। বাচ্চারাই তো বাচ্চাদের মন ভালো করার সবচেয়ে বড় ওষুধ। বিদায় নেওয়ার সময় রুস্তমজি টুপুরদের সঙ্গে এলেন নিচে। মিতিনকে একটা রঙিন খাম বাড়িয়ে দিয়ে বললেন, এটা রাখুন, আমার আর লীলার তরফ থেকে এটা সামান্য উপহার। মিতিন খামটা দেখল, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কভারে এটা কি লেখা আছে মিস্টার জরিওয়ালা? আফজুড, আফজুন, আফজায়াদ। ওটা পার্সি ভাষায় কুশল প্রার্থনা। উপহার দেওয়ার সময় আমরা প্রাপকের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। গাড়িতে উঠে টুপুরের আর তর সইছিল না। হ্যানোভার কোর্টের গেট পেরিয়েই খুলল খামটা। উল্লসিত স্বরে বলল, ওয়াও, এই যে 5-5 লাখ টাকার চেক গো। মিতিন খুশি খুশি মুখে বলল। এত দিয়েছেন? পার্থ গিয়ার বদলাতে বদলাতে টুকুস মন্তব্য ছুড়ল, বেশি কোথায়, ভদ্রলোক তো নিট 95 লাখ টাকা মুনাফা করলেন। মানে? 1 কোটি তো গিয়েই ছিল, তার থেকে 5% ছাড়লেন। এনিওয়ে, টাকাটার উপযুক্ত ব্যবহার তো হতেই পারে। কিভাবে? পুজোয় এবার কন্টিনেন্ট ট্যুর মেরে আসি। ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, চাইলে লন্ডনটাও ছুঁয়ে আসতে পারি। সে দেখা যাবে খন। বুমবুম ঢুলছে, তার মাথা কোলে টেনে মিতিন বলল, আগে একটা সলিড ঘুম দেব। পরপর 2 রাত যা টেনশনে কেটেছে। টেনশনের ছিলটা কি? কেস তো প্রায় জোড়াতালি দিয়ে সলভ করলে। পার্থ টিপ্পনি ভাসালো, যে ব্রহ্মাস্ত্রে অশোক মজুমদারকে শেষমেশ বধ করলে সেটা তো স্রেফ আন্দাজ। আগে না স্যার, প্রজ্ঞাপারমিতা মুখার্জি প্রমাণ ছাড়া কাজ করে না। কাল দুপুরে আমি বেড়াতে যাইনি, অশোক মজুমদারের মোবাইলের কল লিস্ট জোগাড় করেছিলাম। ওটা ঘাঁটতেই তো ফোন বুথের নাম্বারটা বেরিয়ে এলো। টুপুরের ভুরু জড়ো হলো। তুমি অশোক মজুমদারের মোবাইল নাম্বার পেলে কোত্থেকে? গেস কর। রুস্তমজি? হুম, তাহলে তারক। হলো না। আর কি হতে পারে? টুপুর মাথা চুলকোচ্ছে। পারলি না তো? মিতিন ঝটাকসে ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করলো। দিস ইজ দ্য সোর্স মাই ডিয়ার। যখন অশোক মজুমদার আমার স্লিপ দিতে রুস্তমজির ঘরে ঢুকেছিলেন, তখন তার এই কার্ডটি আমি গায়েব করেছিলাম। তুমি কি তখনই অশোক মজুমদারকে সন্দেহ করেছিলে? অনেকটাই, কারণ স্কুলে গাড়ি পাঠানোটা ওর দায়িত্ব। অতএব দেরিতে যদি গাড়ি পৌঁছায়, 2 জন প্রধান সাসপেক্ট থাকে, একজন তারক, অন্যজন অশোক, ঠিক কি না? তা তারককে বাদ দিলে কি হিসাবে? স্টেটমেন্টে ফাঁক খুঁজে পাইনি, তাই। যদি তারক দলে থাকতেন তাহলে চশমার দোকানের গল্পটা বলতেন কি? ট্রাফিক জ্যামের অজুহাত দেখালেই তো স্বাভাবিক ছিল। এবং মোবাইলে অশোক মজুমদার যে তাকে কল করেছিলেন সেটাও চেপে যেতেন। অশোক মজুমদারকে তোর আমার গল্পটাও তারক শুনিয়েছেন বটে, তবে তা হয়তো নিজের অজান্তেই। অশোক মজুমদারই কৌশলে কথাটা বের করে নিয়েছিলেন। একটা কথা বলবো মিতিন মাসি, কল লিস্ট চেক করে অশোক মজুমদারকে যখন ধরেই ফেললে, ফালতু ফালতু বিকেলে আর পার্সি ক্লাবে গেলে কেন? প্রয়োজন ছিল রে। একটা ব্যাপারে নিঃসন্দেহ হতে চাইছিলাম, অশোকবাবুই কুকীর্তির নায়ক নাকি পিছনে কোনো মেঘনাদ আছে। জিমির খবর নিতে চাইছিলে? যে কোনো জ্ঞাতিসূত্রর কথাই ভাবনায় ছিল, হয়তোবা জিমিও। তবে জিমি মুম্বাই থেকে এসে ভাইপোকে ইলোপ করবে, তাও মাত্র 1 কোটি টাকার জন্য, এটা একেবারেই অবাস্তব চিন্তা। দুনিয়ায় সবই ঘটে, বুঝলে? পার্থ মাথা দোলালো। এই অশোক মজুমদারকেই ধরো না, কতদিনের বিশ্বাসী কর্মচারী,
চাকরিটা যথেষ্ট ভালো, নিজস্ব বাড়ি গাড়ি আছে, মাস গেলে অন্তত 40-50 হাজার টাকা মাইনে। লোভে পড়ে তাঁরও মাথায় দুষ্ট বুদ্ধি চাপল তো। সোনার ডিমের জন্য আস্ত হাঁসটাকেই জবাই করতে যাচ্ছিলেন। শুধু লোভ নয় মেশো, এখানে প্রতিশোধ স্পৃহাও একটা ফ্যাক্টর। টুপুর ফুট কাটল। ভাই যে দোষী করুক, তার বরখাস্ত হওয়াটা নিশ্চয় অশোকবাবু মানতে পারেননি। অপমানে ধিকি ধিকি জ্বলছিলেন। সুজয় হয়তো সেই আগুনে ঘি ঢেলেছিল। না রে টুপুর, রক্তে অপরাধ প্রবণতা থাকলে তবেই এ ধরনের কুকাজ করা সম্ভব। চেহারায় আচরণে যতই সভ্যবব্য হোক, সময় সুযোগ পেলে এদের আসল রূপটা ফুটে বেরোবেই। না হলে ভাব তুই, এত সুন্দর প্ল্যান করে হিসেব করে ওইটুকু একটা বাচ্চাকে কেউ গুম করতে পারে? মিতিন মাসি ঠিকই বলেছে। টুপুরের একটা শ্বাস পড়ল। সত্যি মানুষকে চেনা বড় কঠিন। এতক্ষণ আপনারা শুনছিলেন মিতিন মাসি সিরিজের গল্প হাতে মাত্র 3 দিন অবলম্বনে রুদ্ধশ্বাস 72 আওয়ার্স। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের গল্প পেতে হলে বেল অপশনটি ক্লিক করে দিয়ে অল অপশনটি ক্লিক করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।